আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি একটু 1 মিনিট সময় নিব, আরও 1 মিনিট সময় নিব আমার ফেসবুক গ্রুপ এবং পেজে আমার লাইভটা শেয়ার করব। তোমরা যদি তোমাদের পরিচিত বন্ধু বান্ধবী থাকে ততক্ষণে তাদের কাছে শেয়ার করো, তারপর আমি আসছি। হ্যাঁ, একটু সময় দাও, সবাই আসুক, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, একসাথে আমরা 1-1.5 ঘন্টা কিছু জিনিস শিখি। চলো, ওকে। ওকে, সেই অনেক আগে যখন আমরা লাইভে আসতাম আমরা জিজ্ঞেস করতাম কে কোত্থেকে দেখছো জানাও। সো ততক্ষণে তোমরা একটু জানাতে পারো যে তোমরা কে কোন জায়গা থেকে দেখছো। সো আমাদের প্রথম ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, এটা ফেসবুক পেজে হচ্ছে। এই ক্লাসের অ্যাক্সেসটা আমরা এখন সব গ্রুপে দিয়ে দিচ্ছি। এই তো প্রায় শেষের পথে, আর একটু। ওকে, তোমরা অনেকেই গ্রুপে অ্যাক্সেস পাও নাই, কারণ এখন পর্যন্ত অনেকেই ভর্তি হয়েছ। তো এই কারণেও লাইভটা করা পাবলিকলি, যাতে তোমরা কষ্ট না পাও, কারণ এত বেশি দ্রুত ভর্তি হচ্ছ, একটু টাইম লাগছে। ওকে, মোটামুটি আমার শেয়ার করা শেষের পথে। আমি আমার ওকে, তোমরা জানাও কে কোত্থেকে দেখছো, ঢাকা, কুমিল্লা, গাজীপুর। ওয়াও, গ্রুপ কোথায়? হ্যাঁ, পাইছি, গ্রুপ পাইছি, আমার পেজে দিলাম, গ্রুপে দিলাম। ওকে, তো চলো, কেমন আছো সবাই? আমরা আর কথা না বলি, বাট ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে আমরা কতজন নিয়ে ক্লাস শুরু করছি। কালকে রাতে 1700 জন ছিল, ওই সময় আমি একটা পোস্ট করেছি আমরা কতজন নিয়ে ক্লাসটা করব, মানে কতজন ভর্তি হবে ক্লাসের সময়। এইটা যে সঠিক আনসার করতে পারবে তার জন্য আমি আমার একটা কিউট বই গিফট করব। এই যে একটা কিউট সাইন অ্যান্ড বই আমি তাদেরকে গিফট পাঠাবো, এই বইটা পাঠাবো। তো দেখি কার সাথে মেলে। আমরা এখন সংখ্যাটা দেখছি, পরে আমরা কমেন্ট চেক করব। তো আমি যদি একটু এএসজি শপে যাই, এই কোর্সটাতে এখন পর্যন্ত ভর্তি হয়েছে, দেখি কে যেতে। আচ্ছা, এখন পর্যন্ত ভর্তি হয়েছে 2399। সো 2399 যে বলেছে, প্রথম যে বলেছে, তার জন্য এই কিউট বইটা আমি পাঠিয়ে দিব। চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের পড়া। আমরা আমাদের এই কোর্সটা কিভাবে সাজিয়েছি দেখো। আগে আমি একটু দেখাই কিভাবে সাজিয়েছি, খুব খেয়াল করবে। খেয়াল করো ভাইয়া, প্রথমে আমি লিখেছি রক্তকণিকা। ভালো করে বোঝো, জাস্ট আমি 7টা টপিকে ভাগ করছি, 7টা না 8টা টপিকে ভাগ করছি। প্রথমটা হচ্ছে রক্তকণিকা। মনোযোগ, লক্ষ্য করে দেখো, এই রকম অনেক বই তুমি পাবা না। দেখো, একটা প্রশ্ন দিয়েছি, ধৈর্য, আমি পড়ানো শুরু করিনি। কোন শ্বেত রক্তকণিকায় হেপারিন থাকে? ভাইয়া, এটা শুধু বোর্ডে কতবার আসছে সেটাই দেইনি, এবছর অনেক খাটছি, আমি রেডি করছি আর কি নিজে, এবং আমার এক ভাই হেল্প করছে। কোন কলেজের টেস্ট পরীক্ষা এবছর আসছে, যে ঢাকা রেসিডেন্সিয়াল, সেগুলোও দিয়ে দিছি, যাতে এটা দেখে তোমার একটা ওই ফিলিংসটা আসে যে ভাই এটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, রাইট? এবং এই রক্তকণিকার আন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা প্রায় 7-8টা প্রশ্ন দিয়েছি। আমি কি করব, আমি এই যে রক্তকণিকার একটা কাজ দিয়েছে, জাস্ট এটার আনসার এটা হবে বলে চলে যাব না। আমি কি করব, চলো আমি যে কাজটা করব শুরু করি। প্রথম কথা, আমরা সকলেই জানি যে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল, এই শ্বেত রক্তকণিকার দানা আছে আবার দানা নাই,
রাইট? দানা আছে আবার দানা নাই। এবং দানাগুলোকে আমরা কি করতে পারি ভাইয়া? দানাগুলোকে আমরা ফিল করতে পারি। দানাগুলোকে আমরা কি করতে পারি? ফিল। তাহলে এটা একটা ছোট্ট প্রশ্ন যে সকল শ্বেতকণিকার নামের মধ্যে ফিল আছে তারা হচ্ছে দানাদার, এবং এই দানাকে আমরা বলি গ্রানিউল, তারা হচ্ছে গ্রানিউলোসাইট। আর অদানাদার মানে হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। এখন অদানাদার আছে দুইটা, যাদের নামের শেষে ফিল নাই, একটা মনোসাইট আর একটা নিউট্রোফিল। পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 5টা শ্বেতকণিকার কাজ। পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 5টা শ্বেতকণিকার কাজ। এর মধ্যে একটার নাম নিউট্রোফিল, একটার নাম ইওসিনোফিল, একটার নাম বেজোফিল। এই 5টা শ্বেতকণিকার মধ্যে আজীবন মনে রাখবা মণি। বলো কি নাম? মণি। এই মণি, তোমরা কেউ আছো নাকি মণি, মামনি? এই মণির কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা। জীবনেও ভুলবা না, মণির কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা। অর্থাৎ খাওয়া দাওয়া করা মানে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, রাইট? তো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, এই খাওয়া দাওয়া করে। জীবাণু খায় কে? মণি। জেনে রাখো, মানে তো মনোসাইট। এই মনোসাইটটা যখন টিস্যুতে প্রবেশ করবে ভাইয়া, টিস্যুতে প্রবেশ করবে, তখন সে যেহেতু ফ্যাগোসাইটোসিস করে, তার নাম তো ফেজ বা ফাজ, এবং টিস্যুতে প্রবেশ করলে তার আকার বড় হয়ে যায়, তাহলে তার নাম ম্যাক্রোফাজ। তাহলে ফ্যাগোসাইটোসিস করছে কে? মনোসাইট, নিউট্রোফিল। আর মনোসাইটটাই টিস্যুতে গিয়ে কি হচ্ছে ভাইয়া? ম্যাক্রোফেজ হচ্ছে। মনে রাখবা ইউসুফ ভাইয়ের অ্যালার্জি, জীবনও ভুলবা না এই ইউসুফ ভাইয়ের অ্যালার্জি। কোথাও যদি কোনো অ্যালার্জি টাইপের কোনো প্রশ্ন আসে, অ্যালার্জি, তাহলে কোন রক্তকণিকা? আনসার অ্যালার্জির সাথে ইউসুফ ভাইয়ের কাহিনী, অ্যালার্জির সাথে ইউসুফ ভাইয়ের কাহিনী। আর এই যে বেজোফিল, বস, এই বেজোফিলের হচ্ছে বস শুধু কি বলে? বসের কথায় শুধু কি বলতে হবে? বসের কথায় শুধু বলতে হবে বস, ইয়েস বস, হ্যাঁ বস, হ্যাঁ বস। অর্থাৎ এই বস থেকে শুধু দুইটা খরিত হয়, জিন্দেকে তো ভুলবা না। বস থেকে খরিত হয় কি? দুইটা একটার নাম হেপারিন আর একটার নাম হিস্টামিন। তাহলে আমি একটু সামারি করি ভাইয়া। খাওয়া দাওয়া করে মণি, সবাই বলো খাওয়া দাওয়া করে কে? মণি। এই মনোসাইট যখন টিস্যুতে যায়, বড় হয়ে যায়, ম্যাক্রো মানে বড়, ফাজ মানে কি? খাওয়া। সো মনোসাইটটাই আসলে ম্যাক্রোফেজ। মণি খায়, তাহলে ফ্যাগোসাইটোসিস করে দুইজন, সাথে মনোসাইট মানেই ম্যাক্রোফেজ। ইউসুফ ভাইয়ের অ্যালার্জি থাকলে ইউসুফ ভাই। আর বেজোফিল মানে হেপারিন, হিস্টামিন। এখন এই হেপারিন সম্পর্কে আমরা একটু পরে পড়ি। বাকি থাকলো আর একটা বিখ্যাত জিনিস, তার নাম হচ্ছে লিম্ফোসাইট। আমরা মনে হয় একটা জিনিস ভুল লিখেছি, এখানে তো নামের শেষে ফিল থাকবে না ভাইয়া, নামের শেষে থাকবে সাইট, ফিল থাকবে না। এটাই হচ্ছে সেই লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের সাথে আমরা একটা কথা মনে রাখবো, আমরা নিশ্চয়ই জানি, প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়ছি, লিম্ফোসাইট দুই ধরনের, মেইনলি একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। এছাড়াও কিন্তু আরেকটা আছে এনকে কোষ। এর মধ্যে এই যে বি লিম্ফোসাইট, সেখান থেকে তৈরি হয়, এখানে জাস্ট ব্যাপারটা মনে রাখবো, সেখান থেকে তৈরি হয় অ্যান্টিবডি। এই আন্টিটাই হলো সৈনিক বাবু, এই আন্টিটাকেই বলা হয় সৈনিক। এবং লিম্ফোসাইট যেহেতু এই অ্যান্টিবডি তৈরি করে, তাই লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। তাহলে লিম্ফোসাইট, এই যে সৈনিক ভুলবা না, আন্টি কিন্তু সৈনিক। আন্টি কোত্থেকে আসে? লিম্ফোসাইট। সামারি, মণি খায়, ফ্যাগোসাইটোসিস করে কে? ফ্যাগোসাইটোসিস করে মণি। ইউসুফ ভাইয়ের অ্যালার্জি, সবাই বল একটা কমন পেয়ে যাবি। ফ্যাগোসাইটোসিস করে মণি, খাওয়া দাওয়া করে মণি। ইউসুফ ভাইয়ের অ্যালার্জি, বেজোফিল থেকে বেজোফিল। বস শুধু কি? বস কথা বললেই হ্যাঁ বলতে হবে। হিস্টামিন, হেপারিন। আর লিম্ফোসাইটের দুইটা সৈনিক। অ্যান্টিবডিটাকেই বলা হয় সৈনিক। আর লিম্ফোসাইট হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক, যে অ্যান্টিবডি তৈরি করে। কোন লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে? বি লিম্ফোসাইট। রক্তকণিকা, শ্বেতকণিকা থেকে এইটুকু পড়লে অনেক পড়া, তুই এখান থেকেই একটা কিন্তু কমন পেয়ে যাবি ইনশাল্লাহ। তাহলে এখন আমরা যদি পরের কিছু প্রশ্ন সমাধান করি, তাহলে দেখো লেখা আছে এই যে আন্টি, তাহলে লিম্ফোসাইট তাই না? এই যে তাহলে আনসার কি হবে? আনসার হবে লিম্ফোসাইট। কে এই কলেজে পড়িস ভাই? একটু হাত তোল। ঢাকা সিটি কলেজের কেউ আছোস? রাজুক উত্তরার কে আছো? রানী ভবানীর কে আছো? একটু হাত তোলো। রানী ভবানীর কে আছো? একটু হাত তোলো। ওকে, তাহলে লিম্ফোসাইট রাইট, ফাইন। ডায়াপেডেসিস প্রক্রিয়া কোনটির বৈশিষ্ট্য? মনে রাখবা, যার নামে নিউট্রোফিল আছে, নিউট্রোকে নিউটন ভাবো, নিউটনকে বলো নিউটন তুই কি পেদেছিস?
এই নিউটন তুই কি পেদেছিস ভাই, জীবনে ভুলবা না। এই পাদাপাদি কার কাজ? নিউটনের। তাহলে কোন রক্তকণিকা পাদাপাদি করতে পারে? পেদেসিস। আসলে ডায়াপেডিসিসটা কি জানো? এই যে আমরা একটু আগে বললাম, সেটা না জানার এখন দরকার নেই। সেটা হচ্ছে যদি কোনো টিস্যুতে জীবাণু আক্রমণ করে, তাহলে নিউট্রোফিল কি করবে? এই প্রাচীর ভেদ করে তাকে মারার জন্য যাবে, ঢিসুম ঢিসুম করার জন্য। এই প্রক্রিয়াটাই হচ্ছে ডায়াপেডেসিস। তাহলে তুমি বলবা নিউটন তুই কি পেদেছিস, এবং মনে রাখো কোনো জীবাণু আসলে সবার আগে ঝাঁপিয়ে পড়ে হচ্ছে এই নিউট্রোফিল। আল্লাহ তাআলা এই কারণে প্রচুর দিয়েছে এই শ্বেত রক্তকণিকা। যদি কখনো পরীক্ষার প্রশ্ন আসে কোন শ্বেত রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে, তাহলে আনসার হবে নিউট্রোফিল, এবং যার কাজ হচ্ছে পেদেসিস। ঠিক আছে, ভুলবা না ভাইয়া, ভুলবা না। তাহলে বলো কোনটাকে আণুবীক্ষণিক সৈনিক বলে? এই যে আণুবীক্ষণিক সৈনিক, আন্টির সৈনিক, অ্যান্টিবডি মানেই সৈনিক। সো অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। ঠিক আছে, চলো চলো চলো। তাহলে দেহের প্রধান সৈনিককে? সৈনিক কিন্তু অ্যান্টিবডি, সৈনিক কিন্তু অ্যান্টিবডি। আর যদি অ্যান্টিবডি না থাকে তাহলে আনসার হবে লিম্ফোসাইট। আনসার হবে কি? লিম্ফোসাইট, কারণ লিম্ফোসাইট থেকেই এই অ্যান্টিবডিটা তৈরি হয়। কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে না? তাহলে বলো ফ্যাগোসাইটোসিস খাওয়া দাওয়া করে কে? একটু আগে পড়েছি মনি। আর ম বড় হলে কি হয়? ম্যা। ম বড় হলে হয় ম্যাক্রোফেজ। তাহলে ম বড় হলে হয় ম্যাক্রোফেজ। তাহলে এটা ফ্যাগোসাইটোসিস করে। কে করে না? এই হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম। কার বাড়ি? হাত তোলো। সো আনসার হচ্ছে লিম্ফোসাইট। তাহলে বলো শ্বেতকণিকা মনি খায়, ইউসুফ ভাইয়ের অ্যালার্জি, লিম্ফোসাইট অ্যান্টির সৈনিক, আর বেজোফিল 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 কি বলো? তাহলে এইটার আনসার করো। মনে করো এইটা হচ্ছে কত নাম্বার প্রশ্ন? মনে করো এটা 5 নাম্বার প্রশ্ন। এটার আনসার করো। ফ্যাগোসাইটোসিস ক্যান্টনমেন্ট কলেজ যশোরে আসছিল টেস্ট পরীক্ষায়, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে দেখো এই রক্তকণিকার কাজ কতবার আসে। এটার আনসার করো সবাই। ফ্যাগোসাইটোসিস করে কোন রক্তকণিকা? বলো 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 বলো। মনি, তাই না? এই ম মানে আসলে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল। তাহলে ইউসুফ ভাই অ্যালার্জি করে, তাহলে এটা হবে না। সো আনসার কত? 1 এবং 3। সাবাস, আনসার হচ্ছে 1, 3। খ অনেকেই বলেছ, আমি আর নাম ধাম বলছি না তোমাদের। তাহলে মানবদেহের ভ্রাম্যমান প্রতিরক্ষামূলক একক কোনটা? দেখো প্রতিরক্ষা দেয় তো শ্বেতকণিকা, এবং এই রক্তকণিকা রক্তের মধ্য দিয়ে ভ্রমণ করে। তাহলে ভ্রাম্যমান প্রতিরক্ষামূলক একক হচ্ছে WBC বা শ্বেত রক্তকণিকা। এইবার এতক্ষণ আমরা কিন্তু যা পড়লাম সব হচ্ছে রক্তকণিকার কাজ। এইবার দেখো একটা নতুন কথা। এই যে রক্তকণিকা, বিশেষ করে যাদের নামের মধ্যে আছে ফিল, দেখো ভাইয়া যাদের নামের মধ্যে আছে ফিল, তারা ফিল ভালোবাসে, আকর্ষণ করে কাকে? বলো কাকে ভালোবাসে তারা? বলো। হ্যাঁ, তারা রং ভালোবাসে। এই যে যাদের নামের মধ্যে ফিল আছে তারা কিন্তু দানাদার, তাদের ভেতর দানা আছে, এবং এই দানাগুলো রং ভালোবাসে। এখন দেখো দুইটা নাম আছে, খুব সুন্দর করে খেয়াল করো। বেজোফিল। ভাইয়া এই বেজো কথাটা আসে বেজ থেকে। বেজ মানে ভাইয়া খাড়। আর খাড় কি করে বলো? খাড় কি করে? খাড় লাল লিটমাসকে নীল করে, তাই না? তাহলে খাড়ের ধর্ম হচ্ছে সে নীল রং ধারণ করে। যদি কখনো ভুলে যাও তাহলে বতে বেজোফিল, বতে ব্লু, তাহলে সে কি করবে? নীল। আর আসলে বেজোফিল নামটা আসে বেজ থেকে, সে হচ্ছে খাড়া শক্ত, খাড়ের মতো, তাহলে সে কিন্তু নীল রং ধারণ করবে। তাহলে নীল রং ধারণ করে কে? আনসার হচ্ছে বেজোফিল। এখন তাহলে যেটার নাম ইওসিনোফিল, এই যে ইওসিনো, এই ইওসো থেকে এটা ধরো অ্যাসিড, আর অ্যাসিড আমরা সবাই জানি নীলকে লাল করে, তাহলে এটা হচ্ছে লাল রং ধারণ করে। আর নিউট্রোফিল ভাইয়া, এই নিউট্রোফিল শব্দের অর্থ নিউট্রাল মানে নিরপেক্ষ, রাইট? এবং নিরপেক্ষ মানে এরা বর্ণ নিরপেক্ষ। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম, যদি বলে নীল রং, নীল মানে হচ্ছে ব্লু, যদি ভুলে যাও ব দিয়েই এই বেজোফিল। ক্লিয়ার? তাহলে কে কোন রং ধারণ করে এটা কিন্তু আলাদা একটা প্রশ্ন আসতে পারে। এবার আসো কোনটা অ্যাগ্রানুলোসাইট। দেখো এইটার প্রশ্ন কি না জানলেও কিন্তু আনসার করা যায়, যেহেতু সবার পেছনে আছে ফিল, তাহলে যার মধ্যে ফিল নাই সেটাই আনসার। প্রশ্ন না দেখলেও আনসার করা যায়, রাইট? সো মানে না, সো দানা নাই কার, গ্রানিউল মানে দানা, সো দানা নাই কার, যাদের নামে ফিল নাই সে। এবার দেখো
হিমোস্ট্যাটিক প্ল্যাক গঠন করে কে? দেখো ভাইয়া, হিম মানে রক্ত, তোমরা জিনতত্ত্বে পড়েছো স্ট্যাসিস মানে বাধা দেওয়া, তাহলে স্ট্যাটিক স্ট্যাসিস মানে বাধা, অর্থাৎ রক্ত বাধা, রক্ত পড়াকে বাধা দেয় কে? সো রক্ত পড়াকে বাধা দেয় হচ্ছে অনুচক্রিকা। সো থ্রম্বোসাইটের অপর নাম কি ভাইয়া বলো? থ্রম্বোসাইটের অপর নাম অনুচক্রিকা। এর আরেকটা নাম কি? প্লেটলেট। সো এর কিচ্ছু না পড়লেও একটা জিনিস পড়বা, সেটা কি? সেটা হচ্ছে এরা রক্ত জমাট বাঁধতে ভূমিকা রাখে, রক্ত জমাট বাঁধতে ভূমিকা রাখে। আমরা শেষের দিকে যাই, এখানে কিছু কথা আছে দেখো। শ্বেত রক্তকণিকা যদি স্বাভাবিকের চেয়ে কম হয় তাহলে কি বলে? তাহলে মাথায় রাখো, আমি 3টা রক্তকণিকার নাম এখানে লিখছি। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। তো স্বাভাবিকের চেয়ে খুব খেয়াল করো, স্বাভাবিকের চেয়ে যদি কমে যায় এবং বেড়ে যায় তাহলে কি হবে? তো মাথায় রাখবা, পেনিয়া শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া, পেনিয়া শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া, আর সাইটোসিস শব্দের অর্থ বেড়ে যাওয়া। বলো কি বলেছি? পেনিয়া মানে কমে যাওয়া, সাইটোসিস মানে হচ্ছে বেড়ে যাওয়া। তাহলে শ্বেতকণিকার অপর নাম হচ্ছে লিউকোসাইট, শ্বেতকণিকার অপর নাম হচ্ছে লিউকোসাইট। তাহলে এখানে আমরা লিউকো লিখে দেই, লিউকোপেনিয়া, এখানে আমরা লিউকো লিখে দেই, লিউকোসাইটোসিস। অনুচক্রিকার ইংলিশ হলো থ্রম্বোসাইট, তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া। তাহলে এখানে হয়ে যাচ্ছে থ্রম্বোসাইট লিখে দিলে থ্রম্বোসাইটোসিস। কিন্তু লোহিত কণিকা কমে যাওয়ার বেড়ে যাওয়াকে আমরা পেনিয়া সাইটোসিস না বলে লোহিত কণিকা কমে গেলে আমরা বলবো অ্যানিমিয়া, অর্থাৎ তখনই আমরা বলবো একজনের রক্ত স্বল্পতা হয়েছে। আর লোহিত কণিকা বেড়ে যাওয়া, পলি মানে যেহেতু বেশি, সেটাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। তাহলে আমি একসাথে সুন্দর করে সাজিয়ে দিলাম যে কোন রক্তকণিকা কমে গেলে কত, বেড়ে গেলে কত, কমে গেলে কত, বেড়ে গেলে কত, সাজিয়ে দিলাম। সাথে এই রিলেটেড আর একটা সংখ্যা আছে, সেইটা হচ্ছে লিউকেমিয়া, লিউকেমিয়া। সো দেখো নামের মধ্যে যেহেতু লিউকো আছে, তাহলে লিউকো মানে লিউকোসাইট, ডাব্লিউবিসি। তাহলে এইটা একটা রোগ, এটা একটা ব্লাড ক্যান্সার যেখানে ডাব্লিউবিসি বেড়ে যাবে। তাহলে লিউকেমিয়া জিনিসটা কি? এটা হচ্ছে ব্লাড ক্যান্সার, এটা হচ্ছে ব্লাড ক্যান্সার। তাহলে যে ব্লাড ক্যান্সারে ডাব্লিউবিসি বেড়ে যাবে। তাহলে আশা করছি এই যে লিউকো 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 থ্রম্বোসাইটো থ্রম্বোসাইটো দিয়ে এই যে কথাবার্তাগুলো একসাথে করে দিলাম, এটা তোমরা পারবা। হলিক্রস কলেজে এরকম একটা ডিফারেন্ট টাইপের প্রশ্ন কিন্তু এসেছিল। চলে আসি তাহলে পরের প্রশ্নে। নিচের কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? তো মনে রাখবেন সংকোচনে স আছে, এই রক্তনালীর সংকোচন ঘটায় হলো সেরোটোনিন। রক্তনালীর সংকোচন আর একটা জিনিস ঘটায়, তার নাম হাইড্রোজেন সালফাইড, তার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এই যে এবং এটা লোহিত রক্তকণিকা থেকে ক্ষরিত হয়। কোত্থেকে ক্ষরিত হয়? এটা লোহিত রক্তকণিকা থেকে ক্ষরিত হয়। তাহলে আমরা রক্তকণিকা টপিক প্রায় শেষের দিকে চলে আসছি। এরকম আমরা 7 থেকে 8টা টপিক পড়ব। পরীক্ষায় যদি প্রশ্ন আসে লোহিত রক্তকণিকার যে শতাংশ তাকে কি বলে? যেহেতু লোহিত রক্তকণিকা এর মধ্যেই আছে হিমোগ্লোবিন, তাহলে দেখো নামের মধ্যে হিম থাকবে। এখন দেখো এটা ঝিনাইদহ ক্যাডেট কলেজ কি বুদ্ধি করছে, 3টা জিনিসের নামের মধ্যে হিম দিয়েছে, কিন্তু এটা তো হেমোস্ট্যাসিস মানে রক্তকে বাধা দিবে, এটা তো অনুচক্রিকার কাজ। এটা তো হেমোলাইসিস মানে রক্তকে ভাঙবে। আর তাহলে রক্ত ভাঙ্গা তো আর এটা শতাংশ না, তাহলে এটাই হচ্ছে মূলত হেমাটোক্রিট। সো এটা ভুলবা না, এটা আলিম স্যারের বই আছে। তো ঝিনাইদহ ক্যাডেট কলেজে একটু আলিম স্যারের বই থেকে প্রশ্ন করে ফেলছে। তাহলে লোহিত কণিকার আয়তনের শতাংশকে বলা হয় হেমাটোক্রিট, হেমাটোক্রিট। চলে আসো ভাইয়া, লোহিত কণিকা কোন অঙ্গে ধ্বংস হয়, অনুচক্রিকা কোন অঙ্গে ধ্বংস হয়? তাহলে তৈরি করে যারা সেটা তো আছেই, ধ্বংস হয় এই 3 জায়গায়, 2 জায়গায় মেনলি, যকৃত এবং প্লীহা। সো লোহিত কণিকাও এখানে ধ্বংস হয়, প্লীহাতেও এটা ধ্বংস হয়, এবং প্লীহা লোহিত কণিকা ধ্বংস করে বিধায় প্লীহাকে কিন্তু বলা হয় লোহিত কণিকার আরবিসির কবরস্থান। তাহলে দুজনই ধ্বংস করলেও পরীক্ষায় যদি আসে লোহিত কণিকার কবরস্থান বলা হয় কাকে? সেটা হচ্ছে প্লীহা। লোহিত কণিকার কবরস্থান বলা হয় কাকে? আনসার হবে ভাইয়া প্লীহা। এবার আসো কোন ধরনের শ্বেতকণিকার পরিমাণ বেশি থাকে?
আমি কিন্তু অলরেডি বলেছি শ্বেতকণিকার পরিমাণ বেশি থাকে, সেই যে নিউটন যে পেদেছে সেই হচ্ছে বেশি থাকে। সাথে একটা জিনিস মনে রাখো, সবচেয়ে বেশি আয়ু কোন শ্বেতকণিকার? কেউ বলতে পারবা? সবচেয়ে বেশি আয়ু কোন শ্বেতকণিকার? সবচেয়ে বেশি আয়ু হচ্ছে লিম্ফোসাইট। তাহলে যেহেতু এরকম একটা প্রশ্ন এসেছিল যে বেশি থাকে কোন শ্বেতকণিকা, তাহলে উত্তর হচ্ছে নিউট্রোফিল। তাহলে বেশি আয়ু আছে কোন শ্বেতকণিকার? উত্তর হচ্ছে লিম্ফোসাইট। কোনটিকে রাবিশ কালেক্টিং কোষ বলে? তার মানে এরা রাবিশ কালেক্ট করে। এটা আসছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে, সো এটাও কিন্তু আজমল স্যারের বইয়ে নাই। সো রাবিশ মানে কি? আবর্জনা। আবর্জনা কালেক্ট করবে মানে আবর্জনা খেয়ে ফেলবে কে? মণি। সো মণির মধ্যে বস কিন্তু মনোসাইট। আর মনোসাইট যদি অপশনে না থাকে তাহলে আনসার কি হবে? তাহলে হবে ম্যাক্রোফেজ। তাহলে কখনো যদি প্রশ্ন করে কোন কোষকে বলা হয় রাবিশ কালেক্টিং কোষ, তাহলে অবশ্যই আনসার হবে মনোসাইট, কারণ সেই হলো মেইন ফ্যাগোসাইটিক কোষ। কিন্তু এখানে যদি কোষ না বলে কোন অঙ্গাণুকে বলা হয় রাবিশ কালেক্টিং অঙ্গাণু, তাহলে অঙ্গাণু বললে আনসার হবে লাইসোজোম, কারণ এই লাইসোজোমই মূলত ফ্যাগোসাইটোসিস করে। তাহলে অঙ্গাণু বললে লাইসোজোম, কোষ বললে মনোসাইট, মনোসাইট না থাকলে ম্যাক্রোফেজ, মনোসাইট না থাকলে ম্যাক্রোফেজ। নিউট্রোফিল কিন্তু হবে না। দুজনই ফ্যাগোসাইটোসিস করলেও মনোসাইট হচ্ছে বস। রাবিশগুলো কালেক্ট করবে কে? মনোসাইট। অণুচক্রিকার কাজ কি? দুনিয়ার সবাই জানে। অণুচক্রিকা রক্ত জমাট বাঁধায় সাহায্য করে। তাহলে বলো তো মনে আছে কি না? হিস্টামিন ক্ষরণ করে কে? হ। তাহলে হ ক্ষরণ করে কে? বস। আর আন্টির সৈনিক অ্যান্টিবডি তৈরি করে লিম্ফোসাইট। আশা করি রক্তকণিকার ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, বোর্ড পরীক্ষায় এবছর কোনো টেস্ট পরীক্ষায় আসে নাই, বোর্ড পরীক্ষায় এসেছিল লোহিত কণিকা এবং শ্বেতকণিকার অনুপাত কত? জেনে রাখা ভালো। মানুষের আরবিসি, ডাব্লিউবিসি এবং অণুচক্রিকা এই তিনটা জিনিসের সংখ্যা অবশ্যই মনে রাখা ভালো। তো তুমি একটা জিনিস মনে রাখবা, আরবিসির বেলায় আমার সাথে বলো শি শু, শি শু, শ শ, 60 70। হ্যাঁ, একটু হিসু করেও না ভাইয়া। শিশু 60 70। যত ছোট তত বেশি। শিশুর আগে ভ্রূণ, তাহলে 70-এর আগে 80 90। শিশুর পর পোলা মাইয়া, 60-এর পর 50-এর ঘরে 40-এর ঘরে। তাহলে এটা মনে হয় 44 থেকে 49, এটা 50 থেকে 55 বা সামথিং। কি আছে আমি একবার চেক করি, ভুলে গেছি, ভুল লেখা যাবে না। 50 থেকে 54। আর ডাব্লিউবিসি হচ্ছে 7 থেকে 11 বা 4 থেকে 11,000, 4 থেকে 11,000। সেখানে অণুচক্রিকার সংখ্যা হচ্ছে কত? 1.5 থেকে 4 লাখ, 1.5 থেকে 4 লক্ষ। এবং আর একটা জিনিস পড়া উচিত, সেটা হচ্ছে এদের আয়ু। লোহিত কণিকার আয়ু তো 120 দিন বা 4 মাস, এইটা ভুল করা যাবেই না। শ্বেতকণিকার অনেক ধরনের আয়ু আছে, বাট অণুচক্রিকার যেটা আয়ু সেটা হলো 5 থেকে 10 দিন, 5 থেকে 10 দিন, কোথাও লেখা 5 থেকে 9 দিন। বিশ্বাস করো ইনশাআল্লাহ রক্তকণিকা থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসার কথা না। কিন্তু লোহিত কণিকার কোনো কাজ পরীক্ষায় আসে নাই। যেহেতু আসে নাই, আমি ছোট্ট কইরা লোহিত কণিকার একটু কাজ লিখে দিই। লোহিত কণিকা থেকে আমি 3টা কথা লিখে দিই। প্রথম কথা মনে রাখবা, লোহিত কণিকা হচ্ছে বস। এই দিয়ে মনে রাখবা, সেটি বহন করে, সেটি মূলত অক্সিজেন বহন করে, কার্বন ডাইঅক্সাইড বহন করে। বতে মনে রাখবা, সে ব্লাড গ্রুপ নির্ণয়ে ভূমিকা রাখে। বতে মনে রাখবা, সে বাফার রূপে কাজ করে। বতে মনে রাখবা, সে বিলিরুবিন এবং বিলিভার্ডিন তৈরি করে। তাহলে লোহিত রক্তকণিকা বস, বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি করে। শতে মনে রাখবা সান্দ্রতা, তাহলে লোহিত কণিকা মানে মনে রাখবা বস। এই 5টা জিনিস মনে রাখবা। দেন যেটা মনে রাখবা, এরিথ্রো মানে যেহেতু লোহিত কণিকা, একটা হরমোন আছে যার নাম এরিথ্রোপোয়েটিন। এই হরমোনটা ক্ষরণ হয় মানুষের বৃক্ক থেকে। কখন ক্ষরণ হয়? যখন অক্সিজেন কমে যায়, লোহিত কণিকা তো অক্সিজেন পরিবহন করে, তখন আমাদের কিডনি এই হরমোন ক্ষরণ করে। এটার নাম এরিথ্রোপোয়েটিন।
এই হরমোন যে প্রক্রিয়ায় লোহিত কণিকা তৈরি করে তার নাম এরিথ্রোপোয়েসিস। রক্তকণিকা থেকে তুমি যদি একটা প্রশ্ন কমন না পাও আমাকে বলবা। তাহলে এই হচ্ছে রক্তকণিকা। পুরো রক্তকণিকা আমি 7টা টপিক পড়াবো। রক্তকণিকার সামারি করি। রক্তকণিকা 3 ধরনের, লোহিত, শ্বেত, অনুচক্রিকা। লোহিত কণিকা হলো বহন করে ব্লাড গ্রুপ, বাফার, বিলিরুবিন, বিলিভার্ডিন, শতে সান্দ্রতা ঘনত্ব। শেষ। লোহিত কণিকার সংখ্যা শিশু 60-70, যত ছোট তত বেশি। ভ্রূণের বেলায় 80-90, পুরুষ স্ত্রী 50-40 ঘরে। এখন 3 ধরনের কণিকার সংখ্যা কত, আয়ু কত? লোহিত কণিকার সংখ্যা হলো শ্বেতকণিকা 4 থেকে 11,000, অনুচক্রিকা 1.5 থেকে 4 লাখ। আয়ু 120 দিন, ওটা 5 থেকে 9 দিন। শ্বেতকণিকার ভেরিয়েবল, এক এক ধরনের আয়ু, ভিন্ন ভিন্ন আয়ু। এবার যদি আমরা আসি শ্বেতকণিকা, যার নামে শেষে ফিল আছে সে দানাদার, যার নামে ফিল নাই সে অদানাদার। যারা ফিল তারা বর্ণ ধারণের উপর আবার তাদের রং আছে। ইউসিনোফিল, ইউসো অ্যাসিড, সে লাল। বেজোফিল বি, ব্লু। নিউট্রোফিল নিউট্রাল, নিরপেক্ষ। মণি খায়, খাওয়া দাওয়া করে মণি। ইউসুফ ভাইয়ের অ্যালার্জি। বেজোফিল বসকে কি বলবো, হ্যাঁ হিস্টামিন, হেপারিন। আর লিম্ফোসাইট হচ্ছে আন্টির সৈনিক, সেই অ্যান্টিবডি বানায়, সেই হচ্ছে সৈনিক। অনুচক্রিকার একটাই কথা, রক্ত জমাট বাঁধে। রক্ত জমাট বাঁধে। রক্তকণিকা থেকে তুমি কমন পাচ্ছ একটা, ইনশাল্লাহ। কমন পাওয়ার পর আমারে জানাবা যে ভাইয়া কমন পাইছি। এইবার চলে আসো রক্ত জমাট। সেকেন্ড টপিক রক্ত জমাট। আমাদের রক্তনালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, 3টা কারণে জমতেছে না, খুব দ্রুত পরিবাহিত হচ্ছে। নালীর ভেতরের যে প্রাচীর অনেক বেশি মসৃণ, এই স্মুথ জায়গায় সহজে আটকাচ্ছে না। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রাসায়নিক পদার্থ আছে, নাম হেপারিন। কমেন্ট করে জানাও হেপারিন কি জাতীয় পদার্থ। কমেন্ট করে জানাও হেপারিন কি জাতীয় পদার্থ। কমেন্ট করে জানাও হেপারিন কি জাতীয় পদার্থ। তাহলে রক্ত যে জমাট বাঁধে না 3টা কারণে, এর মধ্যে একটার নাম হেপারিন। যেহেতু অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে বিপরীত, আর কোয়াগুলেন্ট শব্দের অর্থ হচ্ছে জমাট, তাহলে জমাট বাঁধার বিপরীতে যে কাজ করে তার নামই অ্যান্টিকোয়াগুলেন্ট। এবং এটা আর কেউই না, এটা হচ্ছে হেপারিন। হেপারিন একমাত্র নামের শেষে ইন। বায়োলজির ম্যাক্সিমাম ওয়ার্ড নামের শেষে ইন থাকলে প্রোটিন হয়, কিন্তু হেপারিন হলো একটা শর্করা। এই যে তাফরিদ, এইস, আনিকা, সবাই কি লিখছে, প্রোটিন। তাহলে সবাই বাস খায়। হেপারিন একটা মিউকোপলিস্যাকারাইড। এবং এই হেপারিন তৈরি হয় কোত্থেকে? একটু আগে আমরা পড়ছি বস থেকে, বেজোফিল থেকে। সাথে মনে রাখবা আর একটা কোষ থেকে এটা তৈরি হয়, যার নাম মাস্ট কোষ। হিস্টামিনও বেজোফিল থেকে তৈরি হয়, এটা তো একটু আগে পড়ছো। তাহলে হেপারিন একটা মিউকোপলিস্যাকারাইড, যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, তাই তাকে বলা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে কেন রক্ত জমাট বাঁধে না? দেখো কেন বাঁধে না, তাহলে প্রচণ্ড গতি থাকে, ফাইন, রাইট আনসার। হেপারিন নামক উপাদান থাকে, ফাইন, রাইট আনসার। ভেতরের প্রাচীর অমসৃণ, রং আনসার, কারণ এটা হবে মসৃণ। তাহলে সঠিক আনসার হচ্ছে 1 এবং 2। চলে আসি, কোনটি থাকার কারণে রক্ত প্রবাহে রক্ত জমাট বাঁধে না? বোঝাই যাচ্ছে হেপারিন। তাহলে এই প্রশ্নের আনসার দাও। মনে করো এটা হচ্ছে 10 নাম্বার প্রশ্ন, আসলে অনেক প্রশ্ন সলভ করছি, ধরে নাও এটা হচ্ছে 10 নাম্বার প্রশ্ন। হেপারিনের এইটা আনসার দাও, দেখি কে পারো। সবাই হেপারিনের এটা আনসার দাও, বলো এটার আনসার কি হবে, ঝটপট কমেন্ট করো। প্রথম কথা হচ্ছে হেপারিন লিপিড ধর্মী, ডাহা মিথ্যা কথা। একটু আগেই পড়েছি হেপারিন হচ্ছে মিউকোপলিস্যাকারাইড, মানে শর্করা। রক্ত জমাট প্রতিরোধ করে, রাইট। বেজোফিল থেকে নিঃসৃত হয়, রাইট। সো 2 এবং 3 সঠিক আনসার হচ্ছে গ। সো 10-এ ডি বলেছ কেন ভাই? 2 এবং 3, হেপারিন তো লিপিড ধর্মী না, এটা শর্করা ধর্মী। চলে আসো, কোনটি রক্ত তঞ্চনকারী প্রোটিন? রক্ত জমাট বাঁধার
রক্ত জমাট বাঁধার, রক্ত তঞ্চন মানে জমাট, তঞ্চন মানে কি জমাট। এই রক্ত জমাট বাঁধার মোট 13টা ফ্যাক্টর আছে। এই 13টা ফ্যাক্টরের মধ্যে প্রধান হচ্ছে 4টা। এই 4টা প্রধান ফ্যাক্টর হচ্ছে, সবাই তোমরা মনে হয় জানো, ফুল পড়ে টুপ করে। বলো এই 4টা ফ্যাক্টর কি কি? ফুল পড়ে টুপ করে। এর মধ্যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এগুলো রোমান সংখ্যায় লিখলে ভালো। তো ফুল মানে হলো ফাইব্রিনোজেন। ফুল মানে কি ভাইয়া? ফাইব্রিনোজেন। পরে মানে হচ্ছে প্রোথ্রম্বিন। একটু লিখি, টুপ মানে হচ্ছে এই 4টা ভালো করে পড়বা, এ যাবত পরীক্ষায় এই 4টাই আসছে। থ্রম্বোপ্লাস্টিন, করেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। পরীক্ষায় এটা খুব গোলায় যায়, যদি বলে কোন আয়ন রক্ত জমাট বাঁধায়, উত্তর হচ্ছে ক্যালসিয়াম। বাট যদি বলে কোন ভিটামিন, যদি বলে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় ভূমিকা রাখে, তাহলে ভিটামিন কে। তাহলে ভাই ভিটামিন কে অনেক শালা এটাকে আবার পটাশিয়াম ভাবে, এটা কিন্তু পটাশিয়াম না, ভিটামিন কে। এবং যা 2 নাম্বার ফ্যাক্টরের সাথে জড়িত, K2। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখবা, নামের শেষে জেন মানে নিষ্ক্রিয়, নামের শুরুতে প্রো মানে নিষ্ক্রিয়। তাহলে নামের শেষে জেন থাকা মানে নিষ্ক্রিয়, নামের শুরুতে প্রো থাকা মানে নিষ্ক্রিয়। তাহলে রক্ত জমাট এটা তখনই বাধাইতে পারবে যখন এই জেন সরে এটা হয়ে যাবে ফাইব্রিন। রক্ত সে তখনই জমাট বাঁধাবে যখন প্রো সরে এটার নাম হবে থ্রম্বিন। পরীক্ষায় প্রশ্ন আসে ভাইয়া, পরীক্ষায় প্রশ্ন আসে প্রোথ্রম্বিনকে থ্রম্বিন করে কে, পরীক্ষায় প্রশ্ন আসে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন করে কে। মনে রাখার সহজ বুদ্ধি ভাইয়া, ফুল পরে টুপ করে। এই যে শেষের 2টা, সে আগেরটাকে সক্রিয় করে, সে যখন সক্রিয় হয় সে তার আগেরটাকে সক্রিয় করে, খেলা শেষ। অর্থাৎ যদি বলে ফাইব্রিনোজেন কে ফাইব্রিন করে কে, থ্রম্বিন। তাহলে থ্রম্বিন ফাইব্রিনোজেনের সাথে মিলে একে ফাইব্রিন করে। আর প্রোথ্রম্বিনকে থ্রম্বিন করে কে, থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন। এর বাইরে প্রশ্ন আসবে না। চলো আমরা দেখি, তাহলে রক্ত জমাট বাঁধার প্রোটিনকে ফুল পরে টুপ করে, এই সেই ফুল, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এবার আসো, কোন ফ্যাক্টরটি প্রোথ্রম্বিনকে থ্রম্বিন করে? তাহলে ফুল পরে টুপ করে। তাহলে এটাকে থ্রম্বিন করে কে? এই 2 জন। তাহলে এই 2 জনের মধ্যে কে আছে? টুপ। এই যে থ্রম্বোপ্লাস্টিন আছে। আনসার কি মামা? থ্রম্বোপ্লাস্টিন। আনসার কি বলো? থ্রম্বোপ্লাস্টিন। এরপরে কি আছে দেখো, রক্ততঞ্চনে কোনটি সম্পৃক্ত? ফুল পরে টুপ করে, এই সেই ফুল। তারপরে কি, কয়টি উপাদান অংশ নেয়? 13টি। প্রধান যদি বলতো 4টি। তারপরে আসো, থ্রম্বিন প্লাস ফাইব্রিনোজেন ফুল পরে টুপ করে। তাহলে ফাইব্রিনোজেনের সাথে যদি কে যোগ হয়? থ্রম্বিন। এই যে প্রোথ্রম্বিন কি হলো? থ্রম্বিন। তাহলে এই থ্রম্বিন এর সাথে যুক্ত হয়ে ফাইনালি হয়ে গেল কি? হয়ে গেল ফাইব্রিন, তাহলে ফাইব্রিনোজেনের সাথে থ্রম্বিন যুক্ত হয়ে কি বানাবে হলো ফাইব্রিন। বানাবে কি বলো? ফাইব্রিন। ক্লিয়ার? পারছো? এইবার আসো, এইখানে যে 13টা ফ্যাক্টর আছে, অনেকেই তোমরা 13টা ফ্যাক্টরের নাম মুখস্থ করো, কিন্তু আমি বলতেছি 13টা ফ্যাক্টরের নাম পরীক্ষায় আসবে না। তারপরে যদি তুমি মুখস্থ করতে চাও আমার সাথে বলো, এখনই হয়ে যাবে। দেখো প্রথম 4টা হয়ে গেছে, ফুল পরে টুপ করে প্রথম 4টা শেষ। এইবার আমার সাথে বলো, সবাই বলো এবং লিখবা, এই যে 5 নাম্বারটা প্রো, 7 নাম্বারটাও ভাইয়া প্রো, মাঝখানে আছে অ্যাক্সিলারিন, অর্থাৎ এই ফ্যাক্টরটা প্রকল্পিত মানে নাই। তাহলে কখনো যদি বলে যে কোন ফ্যাক্টরটা আসলে নাই, উত্তর 6। তাহলে বলো প্রো নাই প্রো, তার মানে 5, 6, 7 হলো প্রো নাই প্রো। তাহলে কোন প্রোটা অ্যাক্সিলারিন, কোন প্রোটা কনভার্টিন? আগে এ পরে সি, তাহলে আগে অ্যাক্সিলারিন পরে কনভার্টিন। এবার 8, 9, 10, 11 আমার সাথে বলো, এ, এটার নাম এ খ্রিসমাস স্টুয়ার্ট প্লাজমা, স্টুয়ার্ট প্লাজমা। আর শেষের 2টা জীবনেও আর ভুল করবা না, শেষের 2টা হাগে ফাহাদ। বলো শেষের 2টা কি? হাগে ফাহাদ। ঠিক আছে, বলো হাগে ফাহাদ। আর হাগে কি হাগে রে ভাই? কালা হাগে। যদি বলে এই কালা টাইপের জিনিস কে তৈরি করে, তাহলে হাগম্যান, যে ম্যান হাগে, কে হাগে ফাহাদ। তাহলে বলো ভাইয়া, বলো না দেখে বলো, আমার সাথে লেখ, শালার ভাইরা লেখো, ফুল পরে
টুব করে, চারটা শেষ। প্রো নাই প্রো, এই প্রো এর পরে আছে এ, এই প্রো এর পরে আছে সি, প্রো নাই প্রো, প্রো অ্যাক্সিলারিন, প্রো কনভার্টিন, আর এটা শুধু অ্যাক্সিলারিন। তারপর কি এ ক্রিসমাস, ক্রিসমাস বানান ভুল, স্টুয়ার্ট প্লাজমা, এ ক্রিসমাস স্টুয়ার্ট প্লাজমা, শেষের দুইটা আর না বলি ভাই, আর না বলি ভাই, হাগে ফাহাদ। স্মৃতিতে রেখে দাও, আমাকে রেখে দাও, হাগে ফাহাদ, হাগে ফাহাদ, হাগে ফাহাদ। তাহলে বলো ভাইয়া বলো, ফুল পরে টুপ করে, প্রো নাই প্রো, এ ক্রিসমাস স্টুয়ার্ট প্লাজমা, হাগে ফাহাদ, হাগে ফাহাদ। তাহলে ফুল পরে টুপ করে, প্রো নাই প্রো, এ ক্রিসমাস স্টুয়ার্ট প্লাজমা, হাগে ফাহাদ, শেষ। আর পড়বা না, মানে যারা বেশি পণ্ডিত তাদের জন্য বললাম, কিন্তু ভাই যারা একদম পণ্ডিত না, গাধা, গাধাকেও পড়তে হবে ফুল পরে টুপ করে। 3 নাম্বার ফ্যাক্টর কোনটি আসবে, 2 নাম্বার কোনটি আসবে, 4 নাম্বার কোনটি আসবে, এই 4টা ভুল করা যাবে না 100%। ক্লিয়ার? রক্ত জমাট শেষ, রক্ত জমাট শেষ। হি হি হি, কি মজা। চলে আসো আমাদের নেক্সট টপিক, ভয়াবহ টপিক, হৃৎপিণ্ড ও কপাটিকা। বলো নেক্সট টপিক কি? হৃৎপিণ্ড ও কপাটিকা। তো মানুষের হৃৎপিণ্ড এবং কপাটিকা থেকে প্রচুর প্রশ্ন আসে, এবং আমি যদি সত্যি কথা বলি এটাই আমাদের লাস্ট টপিক, আজকের চ্যাপ্টারের লাস্ট টপিক। প্রশ্ন হচ্ছে কেন ভাই, প্রশ্ন হচ্ছে কেন ভাই, উত্তর হচ্ছে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, কোন প্রকোষ্ঠে কোন নালী যদি থাকে তুমি জানো, কোথায় কোন কপাটিকা থাকে যদি তুমি জানো, কোথায় থেকে রক্ত বেরিয়ে কোথায় যায় যদি জানো, এই চ্যাপ্টারে তো আর নাই কিছু। তো চলো আমরা এখন সেই জিনিসটাই আয়ত্ত করব যাতে আর জীবনে ভুল না হয়। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে একটা প্রশ্ন দিচ্ছে, দেখো জালালাবাদ, এটা কি চট্টগ্রাম, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, আমারও কলেজ হচ্ছে রংপুর ক্যান্ট পাবলিক কলেজ, রাইট? সো জালালাবাদে যে আসছে প্রশ্নটাকে বোঝো, আমরা পড়বো কিভাবে পরে বলছি। মানবদেহে পালমোনারি ধমনী তৈরি হয় কোত্থেকে? এই যে 4টা যে প্রকোষ্ঠ আছে হৃৎপিণ্ডের, ও জালালাবাদ কি সিলেটে? তাই তো, আচ্ছা যাই হোক, ভুল হয়েছে। তাহলে কয়টা প্রকোষ্ঠ বলো? 4টা প্রকোষ্ঠ, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে, মনে করো এইটা ডিজিটাল হার্ট, বাবু ও বাবু ধরো এটা হচ্ছে ডিজিটাল হার্ট, ঠিক আছে? মনে মনে কল্পনা করো কারো হার্ট। আচ্ছা, এখন যেহেতু এই হার্টের 4টা প্রকোষ্ঠ, আমি 4টা চেম্বার বানায় দিলাম। মাথায় রাখবা এই পাশটা ডান, নিশ্চয়ই জানো, এগুলো সেই 9-10 থেকে পড়ছো। এইটা ডান, এই পাশটা হচ্ছে বাম, এবং উপরে অলিন্দ নিচে নিলয়। আমার বিশ্বাস এতটা গাধা নও যে নিচে নিলয় না অলিন্দ ভুলে যাবা। তারপরেও কেউ যদি মনে রাখতে না পারো, ছি ছি ছি, গাধাদের জন্য নিচে নিলয়। 3টা জিনিস মনে রাখবা, 3টা জিনিস মনে রাখবা। অলিন্দ হলো, অলিন্দের ইংলিশ অ্যাট্রিয়াম, নিলয় হচ্ছে ভেন্ট্রিকল। পরীক্ষায় যেটা তোমরা সবচেয়ে গুলাও, ভাইয়া দেখো, পরীক্ষায় যেটা তোমরা সবচেয়ে গুলাও, এই অলিন্দে আসে, অলিন্দে রক্ত আসে, আবার বলছি অলিন্দে আসে, আর নিলয় থেকে নির্গত হয়। আবার অলিন্দে রক্ত আসে, নিলয় থেকে নির্গত হয়। খেয়াল করো এই যে অলিন্দে, এই যে ডান অলিন্দে এরকম 3টা শিরা রক্ত নিয়ে আসে, ভালো করে বোঝো। কয়টা শিরা? 3টা। বাম অলিন্দেও রক্ত নিয়ে আসে একটা শিরা, কারণ অলিন্দে রক্ত আসে, আর রক্ত আসে যার মাধ্যমে তাকে আমরা বলি শিরা। তার মানে আজীবনের জন্য মনে রাখবা, শিরা কখনো নিলয়ের সাথে যুক্ত থাকবে না, কারণ শিরা কি করবে? শিরা রক্ত নিয়ে অলিন্দে আসবে, তারপর অলিন্দ থেকে এই রক্তটা নিলয়ে যাবে, এখানে কপাটিকা আছে এই 2 জায়গায়, আসতেছি। আর নিলয় থেকে হাগু কালার দেই, নিলয় থেকে রক্ত বেরিয়ে যাবে
যদিও এভাবে না, কেমনে বের হয় জাস্ট মনে রাখার জন্য। তাহলে নিলয় থেকে রক্ত চলে যাবে ধমনীতে, তাহলে জনমেও ভুলবা না, ধমনী। এই ধমনী সেই কিন্তু নিলয়ের সাথে, ধমনী অলওয়েজ নিলয়ের সাথে, আর নিলয় মানে ভেন্ট্রিকল। তাহলে এটাও ধমনী, এটাও ধমনী। প্রথমে এইটা যাতে জীবনেও ভুল না হয় যে ধমনী এর নিলয়ের সাথে, তাহলে নিলয়ের সাথে থাকবে ধমনী, অলিন্দের সাথে থাকবে শিরা। তাহলে সিকোয়েন্সটা কি? শিরার মাধ্যমে অলিন্দে আসবে, অলিন্দ থেকে নিলয়ে যাবে, নিলয় থেকে ধমনী হয়ে বেরিয়ে যাবে, আবার শিরা, অলিন্দ, নিলয়, ধমনী। মনে থাকবে, শিরা, অলিন্দ, নিলয়, আসলে ধমনীর মাধ্যমে এই দিক দিয়ে উপরেই বের হয়, আমরা ডিজিটাল হার্টে দেখাচ্ছি, নিলয় থেকে ধমনীর মাধ্যমে বেরিয়ে যাবে। এখন আমাকে জানা লাগবে এই ধমনীর নাম কি, এই শিরাগুলোর নাম কি, তাহলেই কাহিনী শেষ, তাহলেই কাহিনী শেষ এবং কপাটিকা শেষ এবং এই চ্যাপ্টার পড়া শেষ আলহামদুলিল্লাহ। চলো ঘটনা শোনো। আমরা মনে হয় জানি যে হৃৎপিণ্ডের ডান পাশে থাকে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড, ডান পাশে থাকে কার্বন ডাইঅক্সাইড, এটা ডান পাশ, আর বাম পাশে থাকে অক্সিজেন। এটা তো মনে থাকবে নাকি? না এটারও ছন্দ লাগবে যে কার্বন সে ডানে থাকে, না এসব লাগবে না, তাকাও। তাহলে চিন্তা করো তো, হৃৎপিণ্ডের যদি ডান পাশে থাকে কার্বন ডাইঅক্সাইড, চিন্তা করো হৃৎপিণ্ডের যদি ডান পাশে থাকে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এই যে শিরাগুলা, এই শিরাগুলা তো রক্ত নিয়ে কই আসে? হৃৎপিণ্ডের ডান অলিন্দেই আসে। তাহলে এইগুলাতেও থাকবে কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে রক্ত এখানে আসবে, তারপর এই ডান নিলয়ে যাবে, তারপর কিন্তু এখানে যাবে। তার মানে দেখো এই ধমনীতেও থাকবে কার্বন ডাইঅক্সাইড। আমরা সকলেই জানি ধমনী অক্সিজেন বহন করে, এক্সেপ্ট দুইটা ধমনী, ইন্টারের বইয়ে একটা লেখা আছে, সেইটার নাম, এটা ফুসফুসে যাবে, সেইটার নাম পালমোনারি ধমনী। এবং মানুষের যেহেতু ফুসফুস দুইটা, এই পালমোনারি ধমনী মামা দুইটা, ভুল করবা না। এই পালমোনারি ধমনী কয়টা? দুইটা। তাহলে এখন তোমরাই বলো, পালমোনারি ধমনী যদি কার্বন ডাইঅক্সাইড বহন করে, তাহলে পালমোনারি শিরা উল্টা, তাহলে এই যে শিরা, সেই শিরা কিন্তু অক্সিজেন বহন করছে। কি বহন করছে? অক্সিজেন, কারণ এখান থেকেই তো অক্সিজেন এখানে আসবে। তাহলে এটাই আর কেউ না, পালমোনারি শিরা। তাহলে ভাইয়া কর্ণ সম্পর্ক, বুঝছো? কেমিস্ট্রিতে কর্ণ সম্পর্ক পড়ছো না? এই যে দেখো কোনাকুনি, এই যে এই কোনায় পালমোনারি ধমনী, এই প্রকোষ্ঠ থেকে তৈরি হয়ে ওই কোনায় শেষ হয়, তাহলে এখান থেকে তৈরি হয়ে এখানে শেষ হয়, তাহলে কোনাকুনি সম্পর্ক, এখানে তৈরি হয়ে ধমনী হয়ে এখানে শেষ, এটার নামই পালমোনারি সংবহন। আর বাম নিলয় থেকে অক্সিজেন এই যে ধমনীতে, এই ধমনীর মাধ্যমে সারা দেহে রক্ত যাবে, এরই নাম মহাধমনী কিংবা অ্যাওর্টা, কিংবা একেই বলে সিস্টেমিক ধমনী, দেহের সকল সিস্টেমে যায়। তাহলে এই ধমনী দিয়ে সারা দেহের সকল সিস্টেমে গিয়ে শেষ হয় এখানে, কোনাকুনি সম্পর্ক ভাইয়া, এখান থেকে বের হয়ে ঘুরে এসে এখানে শেষ, একে বলে সিস্টেমিক সংবহন। এবং তিনটা জায়গায় আমি একটু গু কালার দিয়ে দেই, না আমি লাল কালার দিয়ে দেই, এই যে তিনটা জায়গায় ভাইয়া, একটু বড় করে দেই ভাইয়া, এই যে 1 2 3 4 5 6, এই তিনটা জায়গায় কপাটিকা থাকে এবং পরীক্ষায় বারবার আসে কপাটিকা কার কার মাঝে থাকে। ঠিক আছে, তো তার আগে আমাদের কিন্তু এই তিনটা শিরার নাম এখনো বাকি আছে, আমরা কিন্তু এটা রিভাইজ করব। এইটা যদি আমার আয়ত্ত থাকে, হৃৎপিণ্ডের পড়া শেষ, আমি বলছি, এরপরে দেখবা আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে, ধৈর্য। তাহলে কি বলছি তাকাও, তাহলে হৃৎপিণ্ডের নিলয়ের সাথে থাকে ধমনী, তো ডান পাশে যেহেতু কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা পালমোনারি ধমনী, তাহলে এটা মহাধমনী। এটা পালমোনারি ধমনী হলে এই কোণা বরাবর এর সাথে আছে পালমোনারি শিরা, আর এটা মহাধমনী হলে এই কোণা বরাবর আছে মহাশিরা, এই সেই বিখ্যাত মহাশিরা। এই নিচেরটাও মনে করো মহাশিরা, এটা উপরে ঊর্ধ্ব মহাশিরা, এটা নিচে নিম্ন মহাশিরা। কে বলতে পারবা? এবার তোমাদের টার্ন, কে বলতে পারবা দেখি, তোমাদের টার্ন এবার। এই শিরার নাম কি? কে বলতে পারবা? এই শিরার নাম কি? কে বলতে পারবা দেখি? এই যে শিরা, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা ছাড়া আর একটা শিরা আছে যে ডান অলিন্দে প্রবেশ করে, তার নাম কি? কে বলতে পারবা? জানাও, কমেন্টে জানিয়ে দাও কে বলতে পারবা। কে পারবা? কে পারবা? কেউ? আমরা এটা আরেকবার সামারি করব। হ্যাঁ,
আমি লিখে দিই, এইটার নাম করোনারি শিরা, করোনারি ধমনী। এই যে মহাধমনী থেকে করোনারি ধমনী তৈরি হয়, এখানে লিখে দিলাম যাতে মনে পড়ে। যদিও এখানে থাকে না, মহাধমনী কিন্তু এই দিক দিয়ে বের হয়, বুঝছো? মেইন ছবিটাতে দেখবো না, আমরা তো ডিজিটাল হার্টে একটু ডিজিটালি আঁকছি। তাহলে করোনারি ধমনী মহাধমনীর শাখা, কিন্তু করোনারি শিরা সরাসরি ডান অলিন্দে প্রবেশ করে। চলো আমি এটাকে একটু সামারি করি। তাহলে এটা হার্ট, দেখি পারো কিনা, এটা হার্ট, 4টা চেম্বার, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তাহলে চোখের মধ্যেই ভাসাও, চোখের মধ্যেই ভাসাও। এখানে শিরা আছে, এখানেও শিরা আছে, আর এগুলো হচ্ছে ধমনী। তাহলে যেহেতু ডান পাশে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এইগুলো সব কার্বন ডাইঅক্সাইড, মাথায় রাখিস এগুলো সব কার্বন ডাইঅক্সাইড। আর বাম পাশে যেহেতু অক্সিজেন, তাহলে এগুলো সব অক্সিজেন। নিয়ম হলো এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে দেন বেরিয়ে যাবে। এখন কোনটার নাম কি আমরা লিখবো না, রিভাইজ করি। এটা পালমোনারি ধমনী, তাহলে এটা পালমোনারি শিরা। এটা মহাধমনী, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। আর এটাই হলো করোনারি শিরা। তো এটা যদি করোনারি শিরা হয়, তাহলে করোনারি ধমনী এই মহাধমনী থেকেই বের হয়। এই হচ্ছে পুরো হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের সাথে কোন নালী। এখন মনে রাখবা পালমোনারি ধমনী দুইটা হলেও প্রতিটি ফুসফুস থেকে 2টি করে মোট 4টি পালমোনারি শিরা হৃৎপিণ্ডে চলে আসে। তাহলে পালমোনারি শিরা কিন্তু 4টা, পালমোনারি শিরা কিন্তু 4টা। তাহলে যে প্রশ্নটা পরীক্ষায় আসছিল যে মানবদেহে পালমোনারি ধমনী তৈরি হয় কোথায়, যেহেতু নামের মধ্যে ধমনী, তার মানে 100% এটা নিলয়ে তৈরি হয়, নিলয়ে। আর নিলয়ের ইংলিশ হচ্ছে ভেন্ট্রিকল, নিলয়ের ইংলিশ হচ্ছে ভেন্ট্রিকল। যেহেতু পালমোনারি ধমনী ফুসফুসে যাবে, তাহলে ফুসফুসে খারাপ কার্বন ডাইঅক্সাইড রক্ত যাবে, তাহলে এটা ডান পাশে আছে, ডান পাশে আছে, তাহলে ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল, রাইট, ডান ভেন্ট্রিকল। এখন দেখো ভাই কত ইজিলি তুমি সব কিছু পারো, কত ইজিলি তুমি সব কিছু পারো। তো প্রথম কথা, আমি তো এই ছবিটা বুঝলাম। এখন আমি কি বলেছি বলো? কপাটিকা আছে কোথায় কোথায়, তাকাও। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, 1 2 3 4 5 6। আমি বই পড়বো না, আমি এখান থেকেই সব পড়ে ফেলবো। তুমি আমার সাথে নাম বলবা, খুব ভালো করে খেয়াল করো, নাম বলবা। এইটা হচ্ছে বাম পাশে, ভাইয়া এইটা বাম পাশে, বাম পাশে। এটার নাম বাইকাস্পিড, বাইকাস্পিড, ট্রাইকাস্পিড, কুত্তার মতো বল, বাই ট্রাই, বাই ট্রাই, বাই ট্রাই, বাই ট্রাই। বাম পাশে বাই ট্রাই। এইটা মহাধমনী, এর নাম কি ছিল রে? অ্যাওরটা। তাহলে অ্যাওরটায় যায়, এই কপাটিকাটার নাম অ্যাওরটিক। আমি লিখে দিচ্ছি দাঁড়া, এটার নাম অ্যাওরটিক। আর এটার নাম, এটা পালমোনারি ধমনী, তাহলে এটার নাম পালমোনারি কপাটিকা, অ্যাওরটিক পালমোনারি কপাটিকা। আর এই দুইটার নাম হচ্ছে শিয়ান শিয়ান, ইউস্ট্রেশিয়ান থিবেশিয়ান, ইউস্ট্রেশিয়ান থিবেশিয়ান, শিয়ান শিয়ান, ইউস্ট্রেশিয়ান থিবেশিয়ান। তাহলে আবারও না বলে লিখি, আমি কি দিয়ে লিখবো, হলুদ কালার দিয়ে লিখি। এইটার নাম বাইকাস্পিড, বাইকাস্পিড। এর অপর নাম বাসায় পড়তে থাক, মাইট্রাল। এইটার নাম ট্রাইকাস্পিড, এইটার নাম ট্রাইকাস্পিড, ট্রাইকাস্পিড। সো বাই ট্রাই, আর একটু চিকন করে দিই। এইটার নাম হচ্ছে অ্যাওরটিক, অ্যাওরটিক। এইটার নাম হচ্ছে পালমোনারি, কারণ সে পালমোনারি ধমনীতে যায়। এই দুইটার নাম হচ্ছে শিয়ান শিয়ান, শিয়ান শিয়ান। যেটা ইনফিরিয়র ভ্যানা ক্যাভা, এই যে নিম্ন মহাশিরাকে ইংলিশে বলে ইনফিরিয়র ভ্যানা ক্যাভা, তাহলে সেটা ই দিয়ে ইউস্ট্রেশিয়ান, আর এটা হচ্ছে থিবেশিয়ান, এটা হলো থিবেশিয়ান। এখন দেখ পরীক্ষা যদি প্রশ্ন আসে বাইকাস্পিড কপাটিকা কার কার মাঝে, বল। বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে। ট্রাইকাস্পিড কপাটিকা কার মাঝে? ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে। তুই বল অ্যাওরটিক কপাটিকা কার মাঝে? বাম নিলয় মহাধমনী বা অ্যাওরটার মাঝে। পালমোনারি কপাটিকা কার মাঝে? ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মাঝে। ইউস্ট্রেশিয়ান কার মাঝে? এই যে নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের মাঝে। আর থিবেসিয়ান কপাটিকা কার মাঝে? করোনারি শিরা বা করোনারি সাইনাস ও ডান অলিন্দের মাঝে। তাহলে তুই যদি শুধু এমনে পড়বি, তোর পড়া হবে এমনে, এই যে কি যে হচ্ছে ভাই, এই যে
তাহলে তোর পড়া কি বল? বাই ট্রাই অ্যাওর্টিক পালমোনারি ইউস্টেশিয়ান থিবেশিয়ান। পরীক্ষা বলছে ট্রাই কই? বাই ট্রাই, আরে ডানলিন্দ ডান নিলয়। অ্যাওর্টিক পালমোনারি ইউস্টেশিয়ান থিবেশিয়ান, বাই ট্রাই অ্যাওর্টিক পালমোনারি ইউস্টেশিয়ান থিবেশিয়ান। কুত্তার মতো বল বাই ট্রাই বাই ট্রাই বাই ট্রাই বাই ট্রাই। অ্যাওর্টিক পালমোনারি বারবার বল, অ্যাওর্টিক পালমোনারি ইউস্টেশিয়ান থিবেশিয়ান, ইউস্টেশিয়ান থিবেশিয়ান, ইউস্টেশিয়ান থিবেশিয়ান। 6টা কপাটিকা। এবং মনে রাখিস ভাই, এই যে বাকি 4টাকে বলা হয় সেমিলুনার কপাটিকা। এই যে এই দুইটা মামা, এই দুইটা মামা আর এই যে দুইটা, এই 4টাকে একসাথে বলা হয় সেমিলুনার। সেমি মানে অর্ধেক, লুনার মানে চাঁদ। অর্ধচন্দ্রাকার কপাটিকা, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এইবার দেখ তুই সকল জিনিসই পারিস, বিশ্বাস কর ভাইয়া। রেডে সবাই? রেডে। দেখ কেমনে পারিস। আরেকবার রিভাইজ করি প্লিজ, লাস্ট রিভাইজ। বিরক্ত হলে চলে যা, গালাবি না। তাকা, এটা হার্ট, ডিজিটাল হার্ট, জলিল ভাইয়ের হার্ট, অনন্ত জলিল ভাইয়ের হার্ট। ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, ঊর্ধ্ব মহাশিরা, করোনারি শিরা, নিম্ন মহাশিরা, পালমোনারি ধমনী, এটা পালমোনারি ধমনী, এটা পালমোনারি শিরা, এটা মহাধমনী, এই দুইটা মহাশিরা, এটা করোনারি শিরা। কপাটিকা কি কি নাম বল? বাইকাস্পিড, ট্রাইকাস্পিড, অ্যাওর্টিক, পালমোনারি, ইউস্টেশিয়ান, থিবেশিয়ান। দেখ ভাইয়া সব উত্তর শেষ। প্রশ্ন, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠগুলোর সংযোগ স্থলে? দেখ রাজশাহী বোর্ডে আসছে, কে রাজশাহীর মানুষকে? হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের সংযোগ স্থলে সেমিলুনার কপাটিকা থাকে? তো আমরা কি জানি, তোর কাজ হলো পরীক্ষার খাতায় এমনি গোল্লা দিবি। তাহলে বল সেমিলুনার কপাটিকা কই কই থাকে বল? এই যে কোন কোন কপাটিকাকে আমরা সেমিলুনার কপাটিকা বলি? এইটা, 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 এই 4টাকে আমরা বলি সেমিলুনার কপাটিকা। তাহলে কোন প্রকোষ্ঠগুলোর সংযোগ স্থলে? প্রশ্ন ভুল। এই রাজশাহী বোর্ডের প্রশ্নটা কে করছে? আচ্ছা টাকা কেন প্রশ্ন ভুল? দেখ তাহলে দেখ এই 4টা সেমিলুনার কপাটিকা। দেখ বাম ভেন্ট্রিকল ও অ্যাওর্টা, এই যে এইটা বাম ভেন্ট্রিকল, এটা অ্যাওর্টা, তাহলে তার মাঝখানে থাকে, তাহলে এটা রাইট। কেন প্রশ্ন ভুল? অ্যাওর্টা কি প্রকোষ্ঠ ভাই? তাহলে প্রশ্ন ভুল না, প্রকোষ্ঠের সংযোগে বলা ঠিক হয় নাই, এটা তো আর প্রকোষ্ঠ না। আচ্ছা ভুল হয়েছে, আমরা তো বুঝতে পারছি, এটাই সায়েন্স। টাকা বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, এটা বাম অ্যাট্রিয়াম, এটা বাম ভেন্ট্রিকল, এইখানে কি সেমিলুনার থাকে? উত্তর হচ্ছে না। তো যখনই বুঝলাম এইটা না, এইটা পড়বই না, উত্তর 1 আর 3। তারপর আমি তোদেরকে পড়াই দেই, ইনফিরিয়র ভেনা কাভা হলো এইটা, নিম্ন মহাশিরা, আর ডান অ্যাভানা কাভা, ওমা এটা কি? এটা ভুল হয়েছে, এটা ডান অ্যাট্রিয়াম, বুঝতে পারলি? তাহলে আনসার হচ্ছে 1 আর 3, 1 আর 3। দেখ সব পারবি, দেখ টাকা। বাইকাস্পিড কপাটিকার অবস্থান কোথায়? এই বাইকাস্পিড কই বল? এই যে বাম অলিন্দ, বাম নিলয়, বাম বাম, এই যে বাম বাম, এটাই আনসার, শেষ। তারপরে কি বল? ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে কোন কপাটিকা? এই দাগ দিবি, এই জায়গার কথা বলেছে, ডান অলিন্দ ডান নিলয়, তাহলে বাই ট্রাইকাস্পিড কপাটিকা, শেষ। ইনফিরিয়র ভেনা কাভা ডান অলিন্দ, ইনফিরিয়র ভেনা কাভা এই যে নিচে, আর ডান অলিন্দ এইটা, এই যে এখানে করোনারি, তাহলে ইউস্টেশিয়ান থিবেশিয়ান, তাহলে চাইছে কোনটা? ইনফিরিয়র ভেনা কাভা, এই যে এইটা, তাহলে ইউস্টেশিয়ান। এই যে কতবার আসছে চিন্তা কর। করোনারি সাইনাস মানে করোনারি শিরা, এই সাইনাসটাই শিরা এবং ডান অ্যাট্রিয়াম, তাহলে এই যে করোনারি সাইনাস, এটা ইনফিরিয়র ভেনা কাভা, তাহলে চাইছে কোনটার কথা? এই যে এইটার কথা, তাহলে ইউস্টেশিয়ান থিবেশিয়ান। দেখ থিবেশিয়ান, প্রত্যেকটাই টেস্ট পরীক্ষা আসছে, কোনো একটা কমন পেয়ে যাবি ভাই। বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা কোন তন্তুর মাধ্যমে যুক্ত থাকে? এটা মুখস্থ করিস, কর্ডি টেন্ডিনি। হ্যাঁ, কর্ডি টেন্ডনের মাধ্যমে বাইকাস্পিড ট্রাইকাস্পিড প্যাপিলারি পেশির সাথে যুক্ত থাকে। হৃৎপিণ্ডের প্রাচীরের যে পেশি, তার নাম প্যাপিলারি পেশির সাথে যুক্ত থাকে। উদ্দীপকটি লক্ষ্য করো, 4টা প্রকোষ্ঠের কথা বলেছে। দেখ ABCD, এটা যদি ডান নিলয় হয় তাহলে বুঝাই গেছে এটা ডান অলিন্দ, তাহলে এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়।
প্রশ্ন কি বলেছে? সি প্রকোষ্ঠটি, সি মানে বাম নিলয়, তাহলে বাম নিলয়, এই বাম নিলয় সবচেয়ে বেশি পুরু, এটা রিটেনে আসে। ডান নিলয়ের চেয়ে 3 গুণ বেশি পুরু। কয় গুণ বেশি পুরু? 3 গুণ বেশি পুরু, কারণ এখান থেকে সারা দেহে রক্ত যেতে হয়। এবং ভ্যানা ক্যাভার সাথে যুক্ত, ভ্যানা ক্যাভা মানে মহাশিরা, ভ্যানা ক্যাভা মানে মহাশিরা। তো শিরা কখনো নিলয়ের সাথে যুক্ত না, শিরা অলিন্দের সাথে যুক্ত। তাহলে আনসার হচ্ছে 1 আর 2, এটা না, তাহলে আনসার হচ্ছে 1 আর 2। ঢাকা সিটি কলেজ ভালো প্রশ্ন করেছে। নিচের চিত্রটি লক্ষ্য করো, এইবার খেয়াল কর ভাইয়া, ভালো করে খেয়াল কর। এই যে উপরে দুইটা পি কিউ, এটা ডান পাশ, কিন্তু তোর হাতের ডান এইটা, ঘুরে যাবি ঘুরে যাবি, এটা ডান এটা ডান, তাহলে ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। প্রশ্ন বলছে ট্রাইকাসপিড কপাটিকা পৃথক করে কাকে? এই যে দেখ, বাই ট্রাই, বাই ট্রাই, তাহলে ট্রাইকাসপিড কপাটিকা পৃথক করে কাকে? পি এবং আর কে, পি এবং আর কে। তাহলে আনসার কি? পি এবং আর। ডান এবং বাম অ্যাট্রিয়ামের মধ্যে কপাটিকা, হায় হায় কি বলছে এটা? ডান এবং বাম অ্যাট্রিয়াম, দেখি তো, এটা ডান অ্যাট্রিয়াম, এটা বাম অ্যাট্রিয়াম, এখানে কি কপাটিকা আছে? নাই, কোনো কপাটিকা নাই। সেন্ট জোসেফ করছে কি এটা? হ্যাঁ এবার আয়, উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। চিত্রের কোন অংশ থেকে অক্সিজেনযুক্ত রক্ত, রক্ত কি রে? রক্ত, কোন অংশ থেকে অক্সিজেনযুক্ত রক্ত দেহে যায়? বলতো ভাই, কোন পাশে অক্সিজেন? এই ডান পাশে তো কার্বন ডাইঅক্সাইড, বাম পাশে অক্সিজেন। এখন দেহে যাবে কোত্থেকে? তাহলে এখান থেকেই তো সারা দেহে যাবে, এই যে এখান থেকেই তো সারা দেহে যাবে, তাহলে এস, তাহলে সঠিক উত্তর এস। কারণ অলিন্দ থেকে নিলয়ে আসবে, আর ডান পাশের যে নিলয় সেখান থেকে তো কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে যাবে, আর এই এস থেকেই যাবে সারা দেহে, এস থেকে যাবে সারা দেহে। আচ্ছা, হৃৎপিণ্ডের প্রাচীর, তো পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ, আর হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম, 3টা স্তর। এর মধ্যে মনে রাখবি এপিকার্ডিয়াম এটা সবার বাইরে, এর গায়ে চর্বি লেগে থাকে। আর মায়ো মানে হচ্ছে মাসল, পেশি, এটা হচ্ছে পেশি স্তর। আর অ্যান্ডো মানে ভেতরে, হার্টের ভেতরে থাকে প্রকোষ্ঠ, সে প্রকোষ্ঠ এবং কপাটিকাকে ঢেকে রাখে, প্রকোষ্ঠ এবং কপাটিকাকে ঢেকে রাখে। চলে আসো, চিত্রটি লক্ষ্য করো, দেখ 4টা চেম্বার দিছে, তাহলে বোঝ 4টা চেম্বার মানে কি? এটা ডান পাশ, এটা বাম পাশ, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। উদ্দীপকের এ চিহ্নিত কপাটিকা, এ বাম পাশে, তাহলে এটা বাইকাসপিড, এটা বাইকাসপিড। এবার বলছে বি চিহ্নিত অংশটির সংকোচনের ক্ষেত্রে বোঝার চেষ্টা কর। এই যে বি চিহ্নিত অংশ, এইটা এখন নতুন পড়া, নতুন পড়া, একটু তাকা। বি হচ্ছে বাম নিলয়, বি কি বল? বাম নিলয়। বলছে এই বি যদি সংকোচন হয়, ভাইয়া তুই বলতো, তুই যদি কোনো একটা বেলুনকে, তুমি যদি কোনো একটা বেলুনকে সংকোচন করো, ভালো করে বোঝো, একটা বেলুনকে যদি তুমি সংকোচন করো, বাতাস বেলুন থেকে বের হবে না? বের হবে। তাহলে আজীবন মাথায় রাখবা, কাউকে যদি সংকোচন করা হয় সেখান থেকে জিনিস বের হয়। বলো বলো কি বলছি? কাউকে যদি সংকোচন করা হয় জিনিস সেখান থেকে বের হয়, মনে থাকবে। কাউকে যদি চাপ দেওয়া হয়, সংকোচন করা হয়, ওর ভেতরের জিনিস বের হয়ে যাবে। তাহলে বলছে বি চিহ্নিত অংশ সংকোচন হয়েছে, মানে বাম নিলয় সংকোচন হয়েছে, তাহলে বাম নিলয় থেকে বের হবে। এখন বলতো বাম নিলয় থেকে বের হয়ে কই যায়? অলিন্দে তো আর যাবে না, বাম নিলয় থেকে বের হয়ে যে মহাধমনীতে যায়, মহাধমনীতে যায় মানে সারা দেহে যায়। তাহলে ঘটনা কি দাঁড়ালো? এ যখন সংকোচন হবে এখান থেকে তো বেরিয়ে যাবে। তাহলে আমি একটু ছবিটা আঁকি, এই যে আমি একটু ছবিটা আঁকি, এইটা বাম নিলয়, এটা মহাধমনী। তাহলে সে যদি সংকোচন হয় তাহলে রক্ত যাবে এই দিকে, এই যে রক্ত এই দিক দিয়ে যাবে, রক্ত এই দিক দিয়ে যাবে, এখানে যাবে। তাহলে এখন বল ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ, তাহলে ট্রাইকাসপিড কপাটিকা কোনটা? ট্রাইকাসপিড এইটা, এটার বন্ধের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আসতেছি, পালমোনারি কপাটিকা খুলে যায়। আচ্ছা, পালমোনারি কপাটিকা ধরো এখানে আছে, আমাদের পড়া অনুযায়ী অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসে যায়। লক্ষ্য করো, লক্ষ্য করো, এখানে যেটা মাথায় রাখতে হবে যে যখন বাম নিলয় সংকোচন হয় তখন ডান নিলয়ও সংকোচন হয়। আবারও বলছি, যখন বাম নিলয় সংকোচন হয় তখন ডান নিলয় সংকোচন হয়, নিলয় একসাথে সংকোচন হয়। তো একসাথে যদি সংকোচন হয় তাহলে রক্ত এদিকেও আসবে, এদিকেও আসবে। তো রক্ত যেহেতু এই দিকে আসছে, তাহলে এই দুইটা কপাটিকা খোলা
আর উপরের দুইটা থাকবে বন্ধ, উপরের দুইটা থাকবে বন্ধ। তার মানে ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়, এটা এখন সঠিক হচ্ছে। পালমোনারি কপাটিকা যে এটা খুলে যায়, এটাও সঠিক হচ্ছে। আর অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসে তো যায় না, ফুসফুসে যায় কার্বন ডাইঅক্সাইড, তাহলে এইটা ভুল হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার 1 2, সঠিক অ্যান্সার 1 2। কি করে হলো? বলছে বি সংকোচন হলে, তো বি সংকোচন হলে এটাও সংকোচন হয়, কারণ নিলয় দুইটা একসাথে সংকোচন হয়, আবার একসাথে প্রসারণ হয়। অলিন্দ একসাথে সংকোচন হয়, প্রসারণ হয়। বোঝা গেছে বিষয়টা? আশা করি বোঝা গেছে, না গেলে আবার রিপিট করে দেখো। এটা একটা মুখস্থ বিদ্যা। চতুর্থ সপ্তাহে হৃদস্পন্দন শুরু হয়। তাহলে যখন তোমরা মায়ের পেটে, তোমাদের বয়স 1 মাস, তখন থেকেই হার্টবিট শুরু হয়েছে, মরার আগ পর্যন্ত চলবে। আলহামদুলিল্লাহ এখনো চলছে। এইবার বলছে উদ্দীপকের ওয়াই এর সংখ্যা। এইখানে দেখো, এটা তো রিয়েল হার্ট। আমরা তো জলিল ভাইয়ের হার্ট পড়ছি। এই যে দেখো, ভালো করে দেখো, এইটা ছিল বাম নিলয়, আমরা এমনে দেখাইছি না। আসলে দেখো, এখান থেকে বের হয়েছে এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা। তার মানে এই জিনিসটাই হলো মহাধমনী। এই যে এক্স, এটাই হলো মহাধমনী, ভুলবা না। আর ওয়াই কি? তুমি ভালো করে বোঝো, ওয়াই কোথায় আসছে? ওয়াই কোথায় আসছে? এই যে ওই দুইটা নালী কোথায় আসছে? এটা ডান অলিন্দ, তো ডান অলিন্দে, সরি এটা বাম অলিন্দ, বাম পাশে বাম অলিন্দ। সো বাম অলিন্দে আসে কে? পালমোনারি শিরা। এবং আমি বলছিলাম পালমোনারি শিরা কয়টা? 4টা। এই যে এটা একটা, এটা একটা। এবং খুবই ইন্টারেস্টিং বিষয়, এই দুইটাও পালমোনারি শিরা। তোমরা সবাই ভাবতে পারো যে ভাইয়া এই দুইটা কেন পালমোনারি শিরা? এই দুইটা তো ডান অলিন্দে গেছে। না রে বাবু, এই দুইটা আসলে ডান অলিন্দে যায় নাই, এই দুইটা পেছন দিক দিয়ে গিয়ে বাম অলিন্দে আসছে। তাহলে এই দুইটাও হলো পালমোনারি শিরা। তাহলে মানুষের পালমোনারি শিরা 4টা, এই দুইটা আর এই দুইটা। বুঝতে পারছো? তাহলে এখন একটা জিনিস তাকাও, এই যে যেটা এখান থেকে উঠে গেল, এই যে যেটা হলুদ কালার দিলাম, এই যে দুই পাশে গেল, এই দুইটাই পালমোনারি ধমনী। বুঝতে পারছো? এই দুইটাই পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী, যেটা হচ্ছে দুইটা। এই যে দুই পাশে দুইটা চলে গেছে। তাহলে পালমোনারি শিরা কয়টা? 4টা। তাহলে প্রশ্ন বলছে ওয়াই এর সংখ্যা, ওয়াই তো পালমোনারি শিরা, তাহলে এটা হচ্ছে 4টা। দিনাজপুর বোর্ড 25 সালে আসছিল। এক্স এর ক্ষেত্রে প্রযোজ্য, এক্স তো মহাধমনী, এক্স তো বাবু মহাধমনী, মহাধমনী। তো মহাধমনী, আচ্ছা এটা ব্যারো রিসেপ্টর থেকে প্রশ্ন আসছে। সো মহাধমনীতে যেহেতু হার্ট পাম্প করেই এখানেই রক্ত আসে, তাহলে এখানে হৃদস্পন্দন উচ্চ গতি সম্পন্ন, ঠিক আছে। তো হার্টে রক্ত উদ্দীপনা পাঠায় যে স্নায়ু, তাকে বলে ভ্যাগাস, ঠিক আছে। আর মহাধমনী থেকে কোনো উদ্দীপনা চলে যায় মেডুলা অবলাঙ্গাটায়, তাহলে এটা হাইপোথ্যালামাস হবে না, মেডুলা হবে। তাহলে এখানে আনসার 1 2। এটা একটু জটিল প্রশ্ন দিয়েছে কোন বোর্ড? দিনাজপুর বোর্ড। সো তোমরা না বলো কুমিল্লা জটিল প্রশ্ন করে, আমি তো দেখছি দিনাজপুর বোর্ড জটিল প্রশ্ন করছে। কোন প্রকোষ্ঠ হতে কার্বন ডাইঅক্সাইড রক্ত পালমোনারি ধমনীতে যায়? আমরা জানি কার্বন ডাইঅক্সাইড থাকে ডান পাশে, অ্যান্ড পালমোনারি ধমনীতে যাবে কি? এই যে পালমোনারি ধমনী, তাহলে সি থেকে যাবে, এই যে সি থেকে যাবে। আনসার হচ্ছে সি, আনসার হচ্ছে ভাইয়া সি। ক্লিয়ার? আনসার কত? সি। চলে আসো রক্ত সংবহন। তাহলে আমাদের বলছি আমার মেইন পড়া শেষ। এখন আমরা পেসমেকার, জাংশনাল টিস্যু আর হৃদরোগ চিকিৎসা পড়লেই ক্লাস শেষ হবে। আশা করছি 1.5 ঘন্টার মধ্যে হবে। আমার কোনো ক্লাসই আমি 2 ঘন্টা পার করব না, কারণ আমি কিন্তু ডিটেলস বলবো। আমি বলছি যে এখানে 50-এ 50টাই তুমি কমন পাবা। সো একবার তুমি রিভাইজ করে দাও। যারা ভালো স্টুডেন্ট তাদের তো এটা অনেক ভালো হবে, আর যারা খারাপ তারা অন্তত এতটুকু পড়ো। এই শীটে যা লিখছে এর বাইরে কিছুই পড়বা না, বইও পড়বা না, এইটুকুই পড়বা বারবার। তো আমি প্রথমে 4টা সংবহন নিয়ে একটু কথা বলি, খুব মনোযোগ দিবা। প্রথমে আসো, সংবহন কথাটার অর্থ কি বোঝো। সংবহন মানে কি? আচ্ছা আমার ঘড়ি কিন্তু 1 ঘন্টা পেছানো। আচ্ছা সংবহন মানে কি? সংবহন মানে হার্ট থেকে রক্ত একটা অঙ্গে যাবে, দেন সেখান থেকে আবার হার্টে ব্যাক করবে। সংবহন মানে হার্ট থেকে রক্ত একটা অঙ্গে যাবে, সেখান থেকে আবার হার্টে ব্যাক করবে। অঙ্গটার নামে সংবহনের নাম। ধরো অঙ্গটা হচ্ছে লুঙ্গি, এ বাবু অঙ্গটা কি? ধরো আমরা পড়তেছি লুঙ্গি সংবহন, লুঙ্গি সংবহন সাপোজ, মানে বোঝার ট্রাই করে, এটা মুখস্থ কিছু না। তাহলে লুঙ্গি সংবহন মানে হলো রক্ত লুঙ্গিতে যাবে, রক্ত লুঙ্গিতে যাবে। এখন আজীবনের জন্য সত্য কথা, কোনো জায়গায় কোনো অঙ্গে ঢুকবে ধমনী, বের হবে শিরা। তাহলে যেহেতু অঙ্গটার নাম লুঙ্গি, ধমনীটার নাম হবে লুঙ্গি ধমনী, শিরাটার নাম হবে লুঙ্গি শিরা।
ভালো করে বোঝো। এখন এই লুঙ্গি ধমনীও আসবে কোত্থেকে? হার্ট থেকে। লুঙ্গি শিরাও ফাইনালি যাবে কোথায়? হার্টে। তাহলে লুঙ্গি সংবহন কাকে বলে? যে সংবহনের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত লুঙ্গি ধমনীর মাধ্যমে লুঙ্গিতে যায় এবং লুঙ্গি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত লুঙ্গি শিরার মাধ্যমে আবার হার্টে ফিরে আসে, তাকেই বলে লুঙ্গি সংবহন। এইখানে যদি লুঙ্গি না হয়ে হাগা হইতো, তাহলে সংবহনটার নাম হইতো হাগা সংবহন এবং ধমনীটার নাম হইতো হাগা ধমনী, শিরাটার নাম হইতো হাগা শিরা, এবং এরাও হার্ট থেকে আসতো, হার্টের নিলয় থেকে শেষ হইতো হার্টের কোনো একটা অলিন্দে। ভাইয়া সংবহন এটাই, যে হার্ট থেকে ধমনী একটা অঙ্গে যাবে, শিরা আবার সেখান থেকে হার্টে ফিরে আসবে। তাহলে এবার চিন্তা করো তো, এবার তুমি চিন্তা করো তো, ধরো পরীক্ষায় বলিছে পালমোনারি সংবহন। ভাইয়া বলো পরীক্ষায় কি বলেছে? পালমোনারি সংবহন। এই পালমোনারি মানেই ফুসফুস, পালমোনারি মানেই ফুসফুস। তাহলে পালমোনারি সংবহনে জিনিস যাবে কোথায় বাবু? জিনিস যাবে ফুসফুসে। এখন ফুসফুসে ঢুকবে ধমনী, বের হবে শিরা। ঢুকবে যে ধমনী তার নাম পালমোনারি ধমনী, বের হবে যে শিরা পালমোনারি শিরা। কি বে, তাই না? এখন পালমোনারি ধমনী কোত্থেকে আসে? হার্ট থেকে। তো তোমরা অলরেডি শিখেছ এইটা পালমোনারি ধমনী, তাহলে সে হার্টের ডান পাশের নিলয় থেকে আসে, এই যে ডান নিলয়। আর এইটা পালমোনারি শিরা, সে কোথায় যায়? বাম অলিন্দে। দেখো ভাইয়া, এটাই হলো পালমোনারি সংবহন। খুবই সিম্পল ভাইয়া, বুঝছো? এটাই হলো পালমোনারি সংবহন, জ্ঞানমূলকও আসে। তাহলে এবার আসো তো ভাই, যদি পরীক্ষায় আসে সিস্টেমিক সংবহন কাকে বলে? চিন্তা করো তো। তাহলে সিস্টেমিক সংবহন মানে রক্ত যাবে কোথায়? রক্ত যাবে সিস্টেমে। সিস্টেম মানে কি? সিস্টেম মানে সারা দেহের সকল সিস্টেম, সকল তন্ত্রে যাবে। আর ঢুকবে কে? ঢুকবে হচ্ছে ধমনী, বের হবে কে? বের হবে শিরা। সারা দেহে যাচ্ছে, ধমনীটা হবে মহাধমনী, তাহলে বের হবে কে? মহাশিরা। মহাধমনী কোত্থেকে বের হয় বাবা? এই সেই মহাধমনী, এই যে বাম পাশ। হ্যাঁ, ধমনী তো অলওয়েজ নিলয় থেকে বের হয়, বাম নিলয়। আর মহাশিরা কোথায় শেষ হয় বাবু? ডান অলিন্দ। হয়ে গেল, এটাই সিস্টেমিক সংবহন, এটাই সিস্টেমিক সংবহনের ফ্লোচার্ট। তাহলে এখন তোরাই বল করোনারি সংবহন কাকে বলে? সেই কর শব্দের অর্থ হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে করোনারি সংবহন মানে রক্ত যাবে হৃৎপেশিতে। এখন ঢুকবে কে? ধমনী, বের হবে কে? শিরা। যে ধমনী ঢুকবে তার নামই তো নাম, তাহলে ধমনীর নাম করোনারি ধমনী, শিরার নাম করোনারি শিরা। এখন ছবির কথা খেয়াল করো, এই সেই করোনারি শিরা, যেটা কোথায়? আসলে করোনারি শিরা থাকে এখানে, জাস্ট আঁকছি তোলাম, আমরা তো দেখাইছি এখানে। আচ্ছা, এই করোনারি শিরা কোথায় শেষ হয়? ডান অলিন্দে শেষ হয়। এবার বলো করোনারি ধমনী কোনটা ছিল? এই মহাধমনী থেকে তৈরি হয়, তাহলে এই যে মহাধমনী থেকে তৈরি হয়, তাহলে এটাই হলো করোনারি সংবহন। আর একটা আছে ভাইয়া সর্বশেষ, হেপাটিক পোর্টাল সংবহন। হেপাটিক পোর্টাল সংবহন। এই হেপাটিক পোর্টাল সংবহন মানে পরিপাক নালী থেকে, এই যে পরিপাক নালী থেকে যকৃত, দেন হার্ট। হেপাটিক সংবহন মানে পরিপাক নালী থেকে যকৃত হয়ে হার্ট। এই পরিপাক নালী থেকে যকৃতে ঢুকবে যে শিরা, তার নামই হলো হেপাটিক পোর্টাল শিরা। আর বের হবে যে শিরা, তার নাম হলো হেপাটিক শিরা। তাহলে ঢুকবে পোর্টাল শিরা, ঢুকবে যেটা এটাই পোর্টাল শিরা, বের হবে হেপাটিক শিরা, এবং এটা চলে যাবে নিম্ন মহাশিরার সাথে, নিম্ন মহাশিরার মাধ্যমে হার্টের ডান অলিন্দে। এই হলো হেপাটিক পোর্টাল সংবহন। যে কোনো প্রশ্ন তুমি পারবা। দেখো, আদমজি ক্যান্টনমেন্টে আসছিল এবছর টেস্ট পরীক্ষায় আসছিল। দেখো
শুরুটা হয়েছে বাম ভেন্ট্রিকল, এইখানে শুরু হয়েছে, তারপর গেছে অ্যাওর্টা মহাধমনী, অঙ্গে গেছে, তার মানে আর কথাই নাই, এটা হলো সিস্টেমিক সংবহন। কারণ এখান থেকে বের হয়েছে মানে সিস্টেমিক সংবহন, কোনো প্রশ্নই ছাড়া। এখান থেকে বের হয়ে মহাধমনীর মাধ্যমে সারা দেহে গেছে, তাহলে এটা সিস্টেমিক সংবহন, বেশি পড়াই লাগবে না। এবার কি বলছে আবার, বাম নিলয় এইটা, মহাধমনী এই যে এটা, অঙ্গ সারা দেহে গেছে, এটাও সিস্টেমিক সংবহন। সকল বোর্ডে আসছে, নৌবাহিনী কলেজেও আসছে। সিস্টেমিক সংবহনের গতিপথ, তাহলে সিস্টেমিক সংবহন শুরু কোথায়, বাম নিলয় থেকে, তাহলে এখানে শুরুতে বাম নিলয় আছে এই দুই জায়গায়, এই দুই জায়গায়, বাম নিলয় থেকে মহাধমনী মানে অ্যাওর্টা, এই বাম নিলয় থেকে অ্যাওর্টা, তারপর অঙ্গ, তাহলে এটা রাইট আনসার। করোনারি ধমনী হৃৎপেশি, তাহলে এটা হচ্ছে করোনারি সংবহন, এটা হচ্ছে করোনারি সংবহন। ক্লিয়ার? সিস্টেমিক সংবহনের ক্ষেত্রে তাহলে সিস্টেমিক সংবহন কোথায় শুরু হয়, এইখানে শুরু হয়, বাম নিলয় থেকে শুরু হয়, রাইট। এবং আমরা জানি এখানে শুরু হলে এখানে শেষ, কোনাকুনি সম্পর্ক, কর্ণ সম্পর্ক, এখানে শুরু এখানে শেষ, এই যে ডান অলিন্দে শেষ, রাইট। এবং বাম নিলয় থেকে সরাসরি বিভিন্ন অঙ্গে যায়, আসলে বাম নিলয় থেকে সরাসরি বিভিন্ন অঙ্গে যাবে না, মহাধমনী এবং বিভিন্ন ধমনীর মাধ্যমে অঙ্গে যাবে, এই কারণে এটা ভুল, সরাসরি তো যাবে না, ধমনীর মাধ্যমে যাবে। আচ্ছা, এবার প্রশ্ন করছে সি থেকে এতে রক্ত সংবহন প্রক্রিয়া নিচের কোনটিকে নির্দেশ করে, অর্থাৎ সি থেকে এতে যাবে, এই যে কর্ণ সম্পর্ক, যেহেতু শুরু হয়েছে এই যে বাম নিলয়ে, তাহলে এটা সিস্টেমিক সংবহন, কারণ সারা দেহে যাবে, তাহলে এটা হচ্ছে সিস্টেমিক সংবহন, শেষ হবে এখানে, এই যে সিস্টেমিক সংবহন। ঢাকা সিটি কলেজ, ভালোই প্রশ্ন। উদ্দীপকটি পড়ো, প্রশ্নের উত্তর দাও। এ চিহ্নিত অংশটির নাম কি, এ চিহ্নিত অংশটি কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে, তাহলে এটা কোন ধমনী, এটা পালমোনারি ধমনী। কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে কোন ধমনী, পালমোনারি ধমনী। এখন এইখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এটা তো ভ্যানাকাভাও হইতে পারে, কিন্তু দেখো এইখানে ধরো একটা হার্ট আর একটা ফুসফুস বোঝাইছে, মানে হার্ট থেকে ফুসফুসে যাচ্ছে এ আসছে, এটা তাই বোঝাচ্ছে, এটা আসলে বুঝে নিতে হবে, কিছু করার নাই। করোনারি ধমনী কোথায় রক্ত নিয়ে যায়, এই কর মানে হার্ট, তাহলে হার্টের পেশিতে, হৃৎপিণ্ডে নিয়ে যায়। আচ্ছা, সেম প্রশ্ন, এটা কোন ধরনের রক্ত সংবহন, যেহেতু ফুসফুসে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেখান থেকে আসতেছে অক্সিজেন, তাহলে এটা ফুসফুস বা পালমোনারি সংবহন। এই যে পরিপাক নালী থেকে যকৃত হয়ে হার্টে যাচ্ছে, তাহলে এটাই পোর্টাল সংবহন। পোর্টাল মানে পরিপাক থেকে পোর্টাল, হেপাটিক পোর্টাল, তাহলে যকৃত হয়ে হার্ট, এটা পোর্টাল সংবহন। তাহলে বি রক্তনালী কোনটা, এ হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, ভাইয়া এ কি একটু আগেই পড়াইছি, হেপাটিক পোর্টাল শিরা। আর বি কি, বি হচ্ছে হেপাটিক শিরা, তাহলে বলছে বি রক্তনালীটা কি, তাহলে এটা হেপাটিক শিরা, রাইট। এটা কোথায় শেষ হয়, নিম্ন মহাশিরায়, তাহলে এটি মহাশিরার সাথে মিলিত হয়, রাইট। এটি আমাদের আছে, রাইট, অবশ্যই আছে। ফাইন, চলে আসো কার্ডিয়াক চক্র। দেখো আমরা শেষ করে ফেলছি। তো কার্ডিয়াক চক্রে যেটা সবচেয়ে বেশি আসে, চারটা ইভেন্ট আছে কার্ডিয়াক চক্রের। ইভেন্ট চারটা হলো অলিন্দের সিস্টোল, অলিন্দের ডায়াস্টোল, নিলয়ের সিস্টোল, নিলয়ের ডায়াস্টোল। তো হৃৎপিণ্ড যখন একবার সংকোচন হয়ে প্রসারণ হয়, সিস্টোল মানে সংকোচন, স স যদি ভুলে যাও, সিস্টোলে স, সিস্টোল মানে সংকোচন, তাহলে ডায়াস্টোল মানে প্রসারণ। তো অলিন্দ যখন একবার সিস্টোল হয়ে ডায়াস্টোল হয়, সিস্টোল হয়ে ডায়াস্টোল হয়, তখন একটা চক্র হয়। আর কার্ডিয়াক চক্রের সময়কাল 0.8 সেকেন্ড। আবার নিলয় যখন সিস্টোল হয়ে ডায়াস্টোল হয়, তখন একটা চক্র হয়, এবং এই চক্রটার সময়কালও 0.8 সেকেন্ড। এখন ইন্ডিভিজুয়াল কার সময় কত পরীক্ষায় আসে, আজীবন মনে রাখবা, তুমি যদি একটা বেলুনকে সংকোচন করে বাতাস বের করে দাও, সংকোচন করে বাতাস বের হতে যে সময় লাগবে, বেলুনকে যদি ফু 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 দিয়ে ফুলাও, বেশি সময় লাগবে। তাহলে প্রসারিত করতে সময় বেশি লাগে, সংকোচন করতে কম লাগে। তারপরেও যদি মনে না থাকে সিস্টোল শব্দটা ছোট ভাইয়া, তাহলে এখানে কম সময় লাগে, সিস্টোলে কম সময় লাগে ভাইয়া। তাহলে এখানে মোট সময় হলো 1, 3, 5, 7,
আগে দশমিক আছে। তাহলে যেহেতু যেহেতু 1 আর 3 হচ্ছে কম সময়, তাহলে সিস্টোলের ভাইয়া এই যে সিস্টোল, এই দুইটাতে কোথাও 1 কোথাও 3। আমি মনে রাখতাম অলিন্দ স্বরে অ, এই স্বর অ এটা 1 নাম্বার লেটার স্বরবর্ণের, এটাই হলো 0.1। তাহলে এইটা 0.1 হলে এইটা 0.3। এখন 8 মিলাতে এটা হচ্ছে 0.7, তাহলে 8 হয়ে গেল। 8 মিলাতে এটা হলো 0.5। বুঝতে পারছো? অনেকেই ছন্দ দেয় অসি নিশি নিডা অডা, তো পরীক্ষায় যদি অডা ফডা কি যে হয়ে যাবে, কমন সেন্স সিস্টোল মানে কম, তাহলে কম মানে 1 3। এখন কোনটা 1? এইটা 1, তাহলে এইটা 1 হলে বাকিটা 3। এখন 8 মিলাইতে যা লাগে, এইটা কোটি কোটি % ইম্পর্টেন্ট। তাহলে নিলয়ের ডায়াস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, নিলয়ের ডায়াস্টল, ডায়াস্টল মানে বেশি সময়, তাহলে নিলয়ের ডায়াস্টল এই যে 5.5, 0.5 হচ্ছে আনসার। অনেকবার আসছিল, এটা পরীক্ষা আসতে পারে এবার তোমাদের। কার্ডিয়াক চক্রের কোথায় ডাব সদৃশ হয়? প্রথমে মাথায় রাখো হৃদ শব্দ দুই ধরনের, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ডাব। এটা হলো প্রথম শব্দ, এটা দ্বিতীয় শব্দ, দুটোই হয় নিলয়ে, দুটোই হয় নিলয়ে। এবং মনে রাখবা যেহেতু ডাব বানানে ডা আছে, ডাতে ডায়াস্টল, ডাব বানানে ডা আছে ডায়াস্টল, তাহলে এটা সিস্টল, কাহিনী শেষ, কাহিনী শেষ। তাহলে যদি বলে ডাব, তাহলে উত্তর ডায়াস্টল, উত্তর ডায়াস্টল। এখন ডায়াস্টল কার? অ্যাট্রিয়াম না, নিলয়, নিলয়। সো নিলয়ের ডায়াস্টল, নিলয়ের ডায়াস্টল, নিলয়ের ডায়াস্টল। তাহলে লাভ শব্দ সদৃশ হয়, লাভ কোথায়? লাভ, তাহলে নিলয়ের সিস্টল, নিলয় মানে ভেন্ট্রিকল, সিস্টল। অলিন্দের ডায়াস্টলের সময়কাল কত? ডায়াস্টল মানে বেশি সময়, অলিন্দ তো অলিন্দের সিস্টল ছিল 0.1, তাহলে ডায়াস্টল হচ্ছে 0.7, 0.7 সেকেন্ড। অ্যাট্রিয়ামের সিস্টল, এই যে অলিন্দের সিস্টল, সিস্টল মানে কম, আবার অলিন্দ 1 নাম্বার ওয়ার্ড, 1 নাম্বার লেটার, 0.1। লাভডাব তৈরি হয় কখন? তাহলে লাভডাব হয় সিস্টলে এবং ডায়াস্টলে, কার? নিলয়ের, তাহলে নিলয়ের, অলিন্দ না, তাহলে এই দুইটাই আনসার। সিস্টল মানে সংকোচন, ডায়াস্টল মানে প্রসারণ। ভেন্ট্রিকুলার সিস্টল, সিস্টল মানে এটা বানান ভুল হয়েছে, সিস্টল মানে কম সময়, কম মানে 1 3, অলিন্দ হলে 1, নিলয় হলে 3, তাহলে উত্তর হচ্ছে 0.3। দেখো কতবার আসছে, এবারই টেস্ট পরীক্ষায় কতবার আসছে। আচ্ছা, এইবার বলছে ট্রাইকাসপিড বাইকাসপিড কপাটিকা বন্ধের কারণে ফাইন নিলয় হতে রক্ত যথাক্রমে পালমোনারি আর সিস্টেমিক মহাধমনীতে যায়। আচ্ছা, মানে এরা বলছে যে এই দুইটা কপাটিকা যখন বন্ধ থাকবে তখন এরা খোলা থাকবে, আর এরা খোলা থাকলে এখান থেকে মহাধমনীতে যাবে, এখান থেকে পালমোনারি ধমনীতে যাবে। আচ্ছা ফাইন, তো উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির ক্ষেত্রে কোনটি সঠিক? ও মানে বলছে এই ঘটনাটি কখন ঘটবে, তাহলে বলতো এখানে কোন ঘটনার কথা বলছে? এখানে বলছে নিলয় থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, তো নিলয় থেকে কখন রক্ত বেরিয়ে যাবে? যখন নিলয়কে চাপ দিবি মামা। বেলুন থেকে কখন বাতাস বেরিয়ে যাবে? যখন বেলুনকে চাপ দিবি, সংকোচন করবি। তাহলে যেহেতু তুই বুঝতেছিস নিলয় থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ নিলয়কে সংকোচন করা হয়েছে, সংকোচন মানে সিস্টল, নিলয়ের সিস্টল, নিলয়ের সিস্টল। ক্লিয়ার? এবারও কি বলছে? আচ্ছা সেম জিনিস, তাহলে উদ্দীপকে উল্লিখিত কপাটিকা দুটি বন্ধ থাকে যে ধাপে, ফাইন। তার মানে বলছে এই যে একটু আগের প্রশ্নটাই সেম, এই কপাটিকা দুইটা কখন বন্ধ থাকে? তাহলে নিলয় যখন সিস্টল হয় তখন বন্ধ থাকে। এখন যেহেতু আরও দুইটা আছে, তো নর্মালি মাথায় রাখবি নিলয় সিস্টলে যা হয় অলিন্দ সিস্টলে সেটা হবে না। এছাড়া আরও বোঝার বিষয়, দেখ কেন হবে না, সিস্টল মানে তো সংকোচন, তো অলিন্দের সিস্টল হলে অলিন্দের সংকোচন হবে। আর আমি কি বলছি, যার সংকোচন রক্ত সেখান থেকে বেরিয়ে যাবে। তাহলে বলতো ভাই অলিন্দের যদি সংকোচন হয় তাহলে রক্ত অলিন্দ থেকে বেরিয়ে যাবে, অলিন্দ থেকে বের হতে গেলে তো নিচে আসা লাগবে, আর নিচে আসতে গেলে তো এর খোলা থাকা লাগবে, তার মানে এটা হবে না। তাহলে এরা কিন্তু বন্ধ থাকে কখন? যখন অলিন্দ নিজে প্রসারিত হয়,
দেখ অলিন্দ প্রসারিত হওয়া মানে রক্ত অলিন্দে আসবে। আমি যদি বলি পকেট প্রসারিত হয়েছে, টাকা কই আসবে? পকেটে। বেলুন প্রসারিত হয়েছে, বাতাস কই যাবে? বেলুনে। তাহলে অলিন্দ প্রসারিত হয়েছে, রক্ত কই আসবে? অলিন্দে। তাহলে লক্ষ্য কর, অলিন্দের ডায়াস্টল মানে অলিন্দ নিজেই প্রসারিত হয়, রক্ত ওখানে আসবে, ফলে এইটা কিন্তু তখন খোলা থাকবে না, এটা বন্ধ থাকবে। তাহলে বন্ধ থাকে 2 এবং 3, 2 এবং 3, 2 এবং 3। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 2টা টপিক মেবি, 2 বা 3টা, মানে শেষ। জাংশনাল টিস্যু ও পেসমেকার। ভাই রে ভাই, তাকাও তাকাও। প্রথম যেটা কথা, মানুষের হৃৎপিণ্ডের এই 4 জায়গায়, আবার 4টা জিনিস দেই, এবার গু কালার দেই, 1 2 3, তারপরে 2টা শাখা হয়, এবং ফাইনালি এই 2 জায়গায়, এই যে এই 4 জায়গায় 4 ধরনের টিস্যু থাকে, এগুলোকে বলে জাংশনাল টিস্যু। মূলত এগুলোই হচ্ছে জাংশনাল টিস্যু, এবং এইটার সিকোয়েন্সটা মনে রাখতে হবে এবং কোনটা কোথায় থাকে। তো এইটার সিকোয়েন্স হচ্ছে, আমার সাথে বল, এই ভাইয়ের নাম হলো সান। মূলত এখান থেকেই পেসটা মেক হয়, তাই এর নাম পেস মেকার। তাহলে আল্লাহ তাআলা মানুষের যে প্রাকৃতিক পেস মেকার দিয়েছে, সেই পেস মেকারের নাম সাইনোঅ্যাট্রিয়াল নোড, যেটা ডান অলিন্দের প্রাচীরে থাকে। এটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল। এই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে যেটা থাকে তার নাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। পেস মেকার যদি নষ্ট হয় তখন দায়িত্ব পালন করে এভিএন, তাই এটাকে বলা হয় রিজার্ভ বা সংরক্ষিত পেস মেকার। রিজার্ভ বা সংরক্ষিত পেস মেকার। এখন এই জিনিসটাকে বলা হয় বান্ডল, যেটা থাকে 2 নিলয়ের মাঝখানে, আন্তঃনিলয় পর্দায়, সেটার নাম বান্ডল অব হিজ, বিজ্ঞানী হিজের নামে। আর এই 2টাকে বলা হয়, যেটা নিলয়ের প্রাচীরে আছে, এটাকে বলা হয় পার্কিনজি, বিজ্ঞানের নামে পার্কিনজি ফাইবার। তাহলে তোমার সিরিয়ালটা হচ্ছে এটা, সিরিয়ালটা হচ্ছে সান অ্যাভন বান্ডল ফাইবার। তাহলে তোমার সিরিয়ালটা কি বলো? সিরিয়ালটা হলো সান অ্যাভন বান্ডল ফাইবার। বারবার বলবা, কুত্তার মতো বলো, সান অ্যাভন বান্ডল ফাইবার, 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 সান অ্যাভন বান্ডল ফাইবার। ঠিক আছে? এখন 2টা এমসিকিউ। 1, এই সান থেকে অ্যাভনে আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, অ্যাভনে এসে ডিলে করে, দেরি করে 0.09 সেকেন্ড। আর সেই অ্যাভন থেকে ফাইবারে যেতে সময় লাগে 0.04 সেকেন্ড। তাহলে বলো 3 9 4, বলো, অর্থাৎ 3 9 4, মানে এটা 3 9, এটা 4, এটা কিন্তু সেকেন্ড এস। তাহলে 3 আর 9 কত? 9 আর 3 10 11 12 আর 4 কত? 16। তাহলে যদি পরীক্ষায় আসে বাবু মোট সময় লাগে কত, তাহলে 0.16 সেকেন্ড। তাহলে যদি প্রশ্ন আসে সান থেকে ফাইবারে সময় লাগে কত, 0.16। আর যদি বলে এখান থেকে এটা 3, এখানে ডিলে করে 9, লাস্ট পর্যন্ত 4, তাহলে 3 9 4। তাহলে এখন আসো, পড়া শেষ, সান জাংশনাল টিস্যু পড়া শেষ। তাহলে মানুষের হৃৎপিণ্ডে কয় ধরনের সংযোগী টিস্যু? 4 গেল। এর মধ্যে কোনটি পেসমেকার? সান গেল। কোনটি প্রাকৃতিক পেসমেকার? এই একই কথা, পেসমেকার মানেই প্রাকৃতিক পেসমেকার, SAN, সান। গতিপথ কি? সান এবং বান্ডল, না ভুল, সান এবং বান্ডল ফাইবার, এই ফাইবার মানে তন্তু, রাইট। মূলত কোথা থেকে হৃদস্পন্দন শুরু হয়? পেসমেকার। আর পেসমেকার মানে কি? সান। পেসমেকার মানে কি? সান। এরপরে আসো, মানুষের হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দন তৈরি করে। এটি বিশেষ রক্তবাহিকার মাধ্যমে সারা দেহে অক্সিজেন নিয়ে যায়। উদ্দীপকে উল্লেখিত অঙ্গে কি আছে? আচ্ছা, সান আছে এবং বান্ডল ফাইবার, তাহলে ফাইবার আছে। হৃৎপিণ্ডের পেশি তো হৃৎপেশি, এটা ঐচ্ছিক তো না, এটার কাজটা মূলত অনৈচ্ছিক, তাহলে এইটা না। এখন বলছে এই রক্তবাহিকার বৈশিষ্ট্য কি? তো অক্সিজেন যুক্ত রক্ত ধমনির মাধ্যমে যায়,
আজীবন মনে রাখবা ধমনীটা হয়, ধমনীর প্রাচীরটা হয় পুরু। এই যে ধমনীর প্রাচীরটা কি হয়? পুরু। তো প্রাচীর পুরু হয়ে যাওয়ার কারণে ভেতরের লুমেনটা হয় সরু, আর শিরার বেলায় প্রাচীর পাতলা, লুমেনটা হচ্ছে বড়, এবং এই শিরার মধ্যে থাকে কপাটিকা, ধমনীর মধ্যে নাই। তাহলে ধমনীর বেলায় বৈশিষ্ট্য হলো ধমনীর প্রাচীর পুরু, ধমনীর প্রাচীর পুরু, এবং যেহেতু রক্ত অনেক বেশি যাবে এরা স্থিতিস্থাপক, তাহলে এটা স্থিতিস্থাপক হইতো, হইতো না। পেসমেকার ব্যবহারের কারণ কি? কখন একটা মানুষ পেসমেকার ব্যবহার করে? অর্থাৎ আল্লাহ তাআলা তো প্রাকৃতিকভাবেই আমাদের এইখানে পেসমেকার দিছে, তাহলে এই স্থান যদি নষ্ট হয়, এ যদি ধ্বংস হয়, তাহলে পেসমেকার ব্যবহার করব। এবং এই স্থান থেকে তো বৈদ্যুতিক সংকেত আসে, সেই সংকেতের সমস্যা হলে পেসমেকার ব্যবহার করব। কিন্তু রক্তনালীতে যদি প্লাগ জমে, মানে যা জমে তাকে বলে প্লাগ, প্লাগ না, এটা ক হবে প্লাগ, এইটা জমলে আমরা তো রিং পরাবো, অ্যানজিওপ্লাস্টি করব, পেসমেকার লাগাবো না, তাহলে এটা হবে না। উত্তর হবে 1 আর 3। তাহলে প্লাগ জমলে আমরা কোন চিকিৎসা দিব? এই প্লাগ জমলে আমরা চিকিৎসা দিব অ্যানজিওপ্লাস্টি, যেটাকে আমরা বলে রিং, রিং পরানো, অ্যানজিওপ্লাস্টি। এই রিংটাকে বলা হয় স্টেন্ট, স্টেন্ট করব। এছাড়া আমরা বাইপাস সার্জারি করতে পারি, সমস্যা নেই। পেসমেকার কোন প্রকোষ্ঠে থাকে? তাহলে আমি কি বলেছি? পেসমেকার থাকে এই জায়গায়, তাহলে ডান অলিন্দে থাকে, ডান অলিন্দে থাকে। পেসমেকারের বাইরের, মনে করো এটা হলো 50 নাম্বার প্রশ্ন। বলো এই প্রশ্নের আনসার দাও, কারা কারা দেখছো? তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলছি না। সো আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে। এরপরে হৃদরোগ এবং চিকিৎসা আছে, হৃদরোগ আর চিকিৎসা আছে। সো তোমরা জানিয়ে দাও ভাইয়া, পেসমেকারের বাইরের আবরণটি কি দিয়ে তৈরি? কে পারবা? ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে আসছিল, যে পারবে তার জন্য একটা কোনো গিফট নাই, যে পারবে কোনো গিফট নাই। বলো অ্যালুমিনিয়াম, লিথিয়াম, এটার আনসার করো। 50-এর আনসার কি? সাবাস সৌমিত্র, সাবাস, ভেরি গুড, অসাধারণ। এমডি হোসেন, সাবাস। একজন বলেছে জিঙ্ক, অসাধারণ। আলোর দিশারি, খ, ভেরি গুড। সবার জন্য পুরস্কার নাই, এমডি হোসেন খ। কে পারবা? মার্জিয়া বলেছে বি। তোমরা যে পড়াশোনা আলহামদুলিল্লাহ বলো, এইখানে ভর্তি হইছো আলহামদুলিল্লাহ বলো। বলছে আবরণ, আবরণটা হচ্ছে টাইটানিয়ামের তৈরি, ভিকারুন্নেসাতে আসছিল। তবে ভিকারুন্নেসার যে টিচার প্রশ্ন করেছেন উনি অপশনে লিথিয়াম দেন নাই, উনি এখানে দিয়েছিলেন সিলভার। তো এতে করে অনেকেই বুঝতে পারবে আমি ইচ্ছা করে লিথিয়াম লাগাই দিছি। আরে বাবু লিথিয়াম তো ব্যাটারি, ওই লিথিয়াম কি ব্যাটারি? এইখানে কি তোরে বলছে যে পেসমেকারের ব্যাটারি কি দিয়ে তৈরি? গাধাগুলা। টাইটানিয়াম সবচেয়ে হালকা, যত হালকা হবে তত ভালো। এই যে ভিকারুন্নেসা বাস দিয়ে দিছে না, লিথিয়াম দেই খাই মাইরা দিছস, কিন্তু ভিকারুন্নেসাতে অপশনে সিলভার ছিল। ঠিক আছে, ওকে। এবার কি বলছে? ওই যে সেম কি কি থাকে, ওই যে সেম প্রশ্ন, সেম প্রশ্ন। আচ্ছা, রক্তনালীর বৈশিষ্ট্য, কোন রক্তনালী? ধমনী, প্রাচীর পুরু, কপাটিকা নাই, গহ্বর তো ছোট, গহ্বর তো ছোট। পেসমেকার কখন ব্যবহার করবেন? রক্তনালীতে প্লাগ জমলে করবেন না, বৈদ্যুতিক সংকেতে সমস্যা হলে করবেন, স্থান যদি নষ্ট হয় তাহলে করবেন। স্থান থেকে এভিএনে উদ্দীপনা আসতে কত সময় লাগে বলো? বলো বাবা বলো। 3, তারপর অপেক্ষা করে কত? 9, তারপরে 4। তাহলে উত্তর হবে 3, উত্তর হবে ব্লাঙ্ক। ও ভাই রাজেন্দ্রপুর, উত্তর রাখস নাই কেন ভাইয়া? ব্লাঙ্ক। আচ্ছা, এই যে কৃত্রিম ব্যাটারি স্থাপনের পরামর্শ দিছে, হৃদস্পন্দন অনিয়মিত, তাহলে এই ব্যাটারি সমস্যা হচ্ছে স্থানের সমস্যা। এবং একটা জিনিস বলি, হৃদস্পন্দন এটাকে বলে রিদম, রিদম। এটা যদি অনিয়মিত হয়, মানে মানে এই ছন্দটা ঠিকঠাক থাকে না, তখন এটাকে বলে অ্যারিদমিয়া। এই যে রিদম, অ্যারিদমিয়া। তাহলে যদি প্রশ্ন হয় কোন রোগে আমরা পেসমেকার লাগাবো, উত্তর হবে অ্যারিদমিয়া, মানে রিদম নাই, রিদম ঠিকঠাক থাকবে না। আচ্ছা,
মিজানের করণীয় কি? যেহেতু পেসমেকার লাগাইছে তাহলে মেটাল ডিটেক্টর এমআরআই থেকে দূরে থাকতে হবে। আল্ট্রাসাউন্ড কেন করাবে সে? মানে এগুলো থেকে দূরে থাকতে হবে তাকে, যেহেতু পেসমেকার লাগানো আছে। হার্টমেট 3 কি? এটা একটা পেসমেকার, কৃত্রিম পেসমেকার। আসলে কৃত্রিম পেসমেকার বলা কি ঠিক হবে? হ্যাঁ, কৃত্রিম পেসমেকার, কৃত্রিম পেসমেকার। আচ্ছা, আমি ভুল বললাম। হার্টমেট 3 আসলে এই যে হার্টের যে বাম ভেন্ট্রিকলে একটা মেকানিক্যাল হার্ট লাগানো হয়, সেটাই হলো হার্টমেট 3। হার্টমেট 3 বাংলাদেশের ইউনাইটেড হাসপাতালে ডাক্তার জাহাঙ্গীর, তারিখটা যতদূর মনে পড়ে 2-3-2-2 মেবি এরকম তারিখ। তো এটার নাম, এটা হচ্ছে একটা মেকানিক্যাল হার্ট। স্ট্যান্ড মানে তো রিং, আর কৃত্রিম পেসমেকার তো পেসমেকারই। হার্ট লাং মেশিন এটা করোনারি, এটা ওপেন হার্ট সার্জারিতে লাগানো হয়। ওপেন হার্ট সার্জারি করার সময় এটা লাগানো হয়, হার্ট লাং মেশিন। আচ্ছা, এ চিহ্নিত অংশের ক্ষেত্রে প্রযোজ্য। এ চিহ্নিত অংশ হচ্ছে ডান অলিন্দ, সেটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, রাইট। এই ডান অলিন্দে সান থাকে, রাইট, এটা একটা পেশি। ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে ডান ভেন্ট্রিকলে উন্মুক্ত হয়। এটা এই যে ছিদ্রটা, তার নাম ট্রাইকাসপিড কপাটিকা, এখানে থাকে। তো ছিদ্রটা যেহেতু ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে, তাহলে নাম ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, এটাও রাইট, সবই রাইট। রক্তচাপ ব্যারোরিসেপ্টর থেকে দেখো খুব একটা প্রশ্ন নাই। রিসেপ্টর মানেই গ্রাহক। এইটা যদি রিসেপ্টর হয়, সে গ্রহণ করে এটা মানুষের ব্রেইনে খবর দিবে। তাহলে এইটা যদি মানুষের মস্তিষ্ক হয়, তাহলে রিসেপ্টর, এটা যদি রিসেপ্টর হয়, তাহলে রিসেপ্টর কোনো কিছু রিসিভ করে একটা স্নায়ুর মাধ্যমে ব্রেইনে খবর দিবে। তো যে স্নায়ু ব্রেইনে উদ্দীপনা নিয়ে যায় তাকে বলে সংবেদী স্নায়ু। তাহলে রিসেপ্টর হলো সংবেদী স্নায়ুর একটা প্রান্ত, সংবেদী স্নায়ুর প্রান্ত। তাহলে সংবেদী স্নায়ুর প্রান্তকে বলা হয় রিসেপ্টর, কারণ তার নামই রিসেপ্টর, সে রিসিভ করে ব্রেইনে খবর নিয়ে যায় এই সংবেদী স্নায়ুর মাধ্যমে। দেখো রিসেপ্টর মানে রক্তচাপ থেকে আর কোনো প্রশ্ন পরীক্ষায় আসে নাই। তো আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস লিখে দিই, সেটা হলো রক্তচাপ পরিমাপের যন্ত্র। আমি রক্তচাপ থেকে দুইটা জিনিস লিখে দিই। প্রথম কথা, রক্তচাপ দুই ধরনের, সিস্টোলিক ব্লাড প্রেশার আর একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো হৃৎপিণ্ড যখন সিস্টোল করবে, মানে নিলয় যখন সংকোচন হবে, তখন রক্তনালীতে বেশি 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 রক্ত আসবে, তখন চাপ বেশি হবে। তো এই সিস্টোলিক রক্তচাপের পরিমাণ হলো 100 থেকে 139 মিলিমিটার মার্কারি, অ্যাভারেজে 120। আর ডায়াস্টোলিকের পরিমাণ হলো 60 থেকে 89, অ্যাভারেজে হচ্ছে 80। এই দুইটা রক্তচাপকে যদি আমি বিয়োগ করি, তাহলে এইটাকে বলা হয় পালস প্রেশার। এটা মেডিকেলে আসছিল, তোদের বইয়ে নাই আজমল স্যারে, যাকে বলা হয় স্পন্দন চাপ। তাহলে 120 থেকে 80 বাদ দিলে হয় 40। তাহলে একটা জিনিস খেয়াল কর, এই তিনটা প্রেশারকে যদি কাটাকাটি করি, 40 একে 40, 40 দুগুণ 80, 3 40 120, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার অনুপাত ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অনুপাত পালস প্রেশার ইজ ইকুয়াল টু 3:2:1। যে কোনোভাবে অনুপাতটা দিতে পারে। আর দুইটা যন্ত্রের নাম পড়বি, একটা হলো স্ফিগমো ম্যানোমিটার, এটাই হলো রক্তচাপ মাপার যন্ত্র, রক্তচাপ মাপার যন্ত্র। আর করোনার সময় এই প্রশ্নটা খুব আসতো, পালস অক্সিমিটার। যেহেতু এর নামের মধ্যেই আছে পালস, তাহলে এটা দিয়ে হৃদস্পন্দন জানা যায়, অক্সি তাহলে অক্সিজেনের ঘনত্ব জানা যায়। রক্তচাপ পড়া শেষ। বুঝতেই পারছো, হৃদরোগ চিকিৎসা 1 ঘন্টা 34 মিনিট। সো আলহামদুলিল্লাহ আমরা 1 ঘন্টা 40 বা 42 মিনিটেই শেষ করতে পারবো ইনশাল্লাহ। চলো, হৃদরোগ থেকে যে প্রশ্নগুলো আসছে, হৃদস্পন্দন যদি বা হার্টবিট যদি অনিয়মিত হয়, তার মানে রিদম থাকবে না। এই যে রিদম হয়ে যাবে মানে না, অ্যারিদমিয়া। কোন রোগে হৃৎপিণ্ড বড় হয়? আমরা সবাই জানি মেগা মানে বড়, মেগা মানে কি বড়, মেগা মানে বড়। আর কার্ডিও মানে হার্ট, তাহলে কার্ডিও মেগালি। জেনে রাখো, মায়ো মানে পেশি, আর প্যাথি মানে রোগ, আর কার্ডিও মানে হৃৎপিণ্ড।
তাহলে হৃৎপিণ্ডের পেশির রোগ কার্ডিওমায়োপ্যাথি। পেরিকার্ডাইটিস, তাহলে এখানে পেরিকার্ডিয়ামের প্রদাহ, কার প্রদাহ? পেরিকার্ডিয়ামের প্রদাহ। আর রিউমেটিক হৃদরোগ হয় একটা ব্যাকটেরিয়ার ফলে, তার নাম স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয়। অ্যানজাইনার ক্ষেত্রে ধমনীর গায়ে কি জমে? মনে রাখবা, ধমনীর গায়ে, এটা ধমনী, এই ধমনীর গায়ে, কোন ধমনী? করোনারি ধমনী। এই ধমনীর গায়ে যা জমে তাকে আমরা বলি অ্যাথেরোমা। এটাকেই আমরা বলি প্ল্যাক, PLAQUE। এইটা জমার কারণে এক সময় অক্সিজেনের ঘাটতি হয়ে ফাইনালি অবাত শ্বসন হয়। হৃদপেশি অক্সিজেনের অভাবে কি হয়? অবাত শ্বসন হয়। অবাত শ্বসনের ফলে হৃদপেশিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিড যখন হৃদপেশিতে জমে তখনই অ্যানজাইনা হয়, বুকে ব্যথা হয়, এবং এরপরেই হার্ট অ্যাটাক হয়। তাহলে হার্ট অ্যাটাককে আমার বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে আগে অ্যানজাইনা হবে, তারপরে হার্ট অ্যাটাক। তাই অ্যানজাইনাকে বলা হয় হার্ট অ্যাটাকের পূর্বসূরি। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে পেশিতে কি জমলে অ্যানজাইনা হয়, তখন অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড। বাট যদি প্রশ্ন করে ধমনীতে কি জমলে অ্যানজাইনা হয়, তাহলে উত্তর হবে অ্যাথেরোমা বা প্লাক। আসলে এগুলো মূলত কোলেস্টেরল বা চর্বি জাতীয় পদার্থ বা ট্রাইগ্লিসারাইড এটসেট্রা। তাহলে অ্যানজাইনার ক্ষেত্রে ধমনীর গাত্রে কি জমা হয়? এখানে অপশনগুলো ভুল আছে, আশা করি এগুলোর মধ্যেই কোনো একটা অপশনে ছিল, অপশনগুলো ডাবল হয়ে গেছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এবছর টেস্ট পরীক্ষায় এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই। এখান থেকে যেটা মাথায় রাখবা, পরীক্ষা যদি প্রশ্ন করে, মেডিকেলে 2-3 বার আসছিল যে হৃদরোগ, এই যে প্রাথমিক, একটা কথা মনে রাখবা, প্রাথমিকভাবে রোগ নির্ণয় করার জন্য ইসিজি। আর এই মানে কিন্তু এক্সারসাইজ, বোঝো, মানে কি? এক্সারসাইজ করলে কি হয়? কারো কার্যক্ষমতা, কেউ যদি পরিশ্রম করে, এক্সারসাইজ করে, তার আমি কার্যক্ষমতা জানবো। এভাবে পড়বা। একটা টেস্টের নাম আছে বিএনপি। যেহেতু বিএনপি এবার সবাইকে ফেইল করে দিছে, তাহলে বিএনপি ফেইলিউর করে দিছে, এভাবে মনে রাখো, সবাইকে ফেল করে। ওকে, এনজিও শব্দের অর্থ রক্তনালী। ভাইয়া এনজিও মানে কি? রক্তনালী। তাহলে যদি বলে রক্তনালীতে ব্লক, রক্তনালী, তাহলে এনজিও। এমআরআই, এম মানে ম্যাগনেটিক, কিন্তু তুমি এম মানে মনে রাখবা মাসেল মানে পেশি। তাহলে কখনো যদি প্রশ্ন করে যে পেশির অবস্থা জানা যায়, তাহলে মাসেল মানে এম দিয়ে। আর লাস্ট ওয়ান যেটা মনে রাখবা, ট্রোপোনিয়ন, এটা ও হবে না আজমল স্যার, এটা হবে ট্রোপোনিন, নিন। এই যে নিন নিশ্চিত, ভালো করে বোঝো, নিন নিশ্চিত, এম মাসল পেশি, এনজিও রক্তনালী, বিএনপি ফেইলিউর করে দিছে। এক্সারসাইজ করলে কার্যক্ষমতা জানা যায়, ইসিজি প্রাথমিক, আর এক্সরে করলে অবস্থা, একটা করে ওয়ার্ড পড়বা। এক্সরে করলে অবস্থা, প্রাথমিক, ইসিজি। এক্সারসাইজ করলে কার্যক্ষমতা, বিএনপি ফেইলিউর করে দিছে সবাই, তাই না? আর এনজিও রক্তনালী, এমআরআই মাসল পেশি, ট্রোপোনিন নিশ্চিত। দেখবা আনসার করবা। আলহামদুলিল্লাহ, সত্যি শেষ। মানবদেহের 5 ধরনের লসিকা গ্রন্থি আছে, শেষ। এখন স্লো হয়ে গেলাম। কি জানো? এই যে একটা সবচেয়ে বড়, এর নাম হলো প্লিহা বা স্প্লিন, দুটার নামে প্লি আছে। এটাই হলো সবচেয়ে বড়। একে ব্লাড ব্যাংক বলা হয়, রক্তের রিজার্ভার বলা হয়। এছাড়া তো বললাম লোহিত কণিকার কবরস্থান বলা হয়, 300 ml রক্ত জমা থাকে। তো এছাড়াও এই যে টনসিল, অ্যাডেনয়েড, থাইমাস, এগুলো সবই লসিকা গ্রন্থি। সাথে 5 নাম্বার হচ্ছে বোন ম্যারো, বাংলা হলো অস্থিমজ্জা।
তাহলে মানুষের লসিকা গ্রন্থি 5টা, এর মধ্যে সবচেয়ে বড় প্লিহা, যাকে ব্লাড ব্যাংক, রক্তের রিজার্ভার আর কবরস্থান বলা হয়। তো এর মধ্যে অ্যাডেনয়েড কোথায়? অ্যাডেনয়েড, নয়েড, নাসা, গহ্বর, জাস্ট মুখস্থ করে, ইম্পর্টেন্ট না। এলিফ্যান্টিয়াসিস, এলিফ্যান্ট মানে হাতি, সো হাতির মতো পা ফুলে যাবে, হাতির মতো পা ফুলে যাবে, এটাকে আমরা বলি গোদ রোগ। কুমিল্লা ক্যাডেট কলেজে আলিম স্যারের বই থেকে প্রশ্ন হয়েছে। এই উসেরেরিয়া ব্যানক্রফটি, একে বলে ফাইলেরিয়া কৃমি, নেমাটোডা পর্বের প্রাণী। এই কৃমি লসিকাতন্ত্রে আক্রমণ করে, পা ফুলে যায়, এটাকে বলে গোদ রোগ। এলিফ্যান্টের মতো, হাতির মতো পা হয়ে যায়, হাতির মতো পা হয়ে যায়। সর্বশেষ লসিকার কাজ কি? আজীবন মনে রাখবা, ল, লসিকার লিপিড পরিবহন করে। আর লসিকাকে ইংলিশে বলে লিম্ফ, লসিকার ইংলিশ লিম্ফ। আর আমরা সবাই জানি লিম্ফ থেকে একটা শ্বেতকণিকার নাম লিম্ফোসাইট, আর লিম্ফোসাইট মানেই আমরা সবাই জানি অ্যান্টিবডি, আর অ্যান্টিবডি মানেই আমরা সবাই জানি রোগ প্রতিরোধ। তার মানে ঘটনা কি দাঁড়ালো? লসিকা থেকে ল লিপিড পরিবহন হয়, এবং যেহেতু লসিকার ইংলিশ লিম্ফ, লিম্ফ থেকে লিম্ফোসাইট, লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয় যে প্রতিরোধ করে। তাহলে প্রতিরোধ, প্রতিরক্ষা, এগুলো সবই হচ্ছে লসিকার কাজ, সবই হচ্ছে লসিকার কাজ, অল। তাহলে লসিকার কাজ কি? প্রতিরোধ, রাইট। খাদ্য পরিবহন, এই যে লিপিড একটা খাদ্য, ইভেন অক্সিজেনও পরিবহন করে, রাইট। লসিকার কাজ কি? প্রতিরক্ষা, পুষ্টি পরিবহন, হরমোনও পরিবহন করে, রাইট। স্টেরয়েড জাতীয় হরমোন পরিবহন করে, রাইট। রক্ত, তো রক্তের মধ্যে নাইট্রোজেনাস বর্জ্য নয় কোনটি? 9। তো এগুলো সব নাইট্রোজেন জাতীয় বর্জ্য। তো বিলিরুবিন কিন্তু নাইট্রোজেন জাতীয় নয়। তো এই তিনটার সাথে আরও কি আছে? জ্যান্থিনাস, জ্যান্থিনাস। এবং রক্তের প্লাজমা প্রোটিন 4টা, অনেকেই জিপিএ 5 দিয়ে পড়ে, জিপিএ 5। জিতে গ্লোবিউলিন, 5তে এই যে জিপিএ 5তে ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন আর অ্যালবুমিন। তাহলে এখানে প্লাজমা প্রোটিন জিপিএ 5, তাহলে এটা না, তাহলে উত্তর হচ্ছে 1 আর 2। রক্তের পিএইচ কে না জানে? 7.35 থেকে 7.45। এই রক্তের কিছু, আচ্ছা, পালমোনারি এম্বোলিজম, যেহেতু পালমোনারি মানে ফুসফুস, তাহলে এখানে সমস্যা হচ্ছে ফুসফুসে, এই পালমোনারি ধমনীতে জমাটগুলো জমবে, ফলে ফুসফুসে রক্ত যাবে না। তো আমি এই যে দেখো শেষ হয়ে গেছে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে 1 ঘন্টা 42 মিনিটে শেষ হয়েছে। আমি 2টা পার্সেন্টেজ লেখাই দিব। একটা পার্সেন্টেজ হলো ভাইয়া, একটা পার্সেন্টেজ হলো রক্তের মধ্যে আমরা সবাই জানি রক্ত রস আছে, রক্ত কণিকা আছে। এর মধ্যে রস হচ্ছে বেশি 55%, কণিকা 45%। এই 55%-এর মধ্যে আছে জৈব এবং অজৈব, ভুল বলেছি। এই 55-এর মধ্যে পানি হচ্ছে 90 থেকে 92%। তাহলে বাকিটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে 90-92, তাহলে 8 থেকে 10%। এই কঠিন পদার্থের মধ্যে কিছু আছে জৈব, কিছু আছে অজৈব। এর মধ্যে জৈব আর অজৈবর মধ্যে এই পার্থক্যটা, জৈব হচ্ছে 7 থেকে 9% আর অজৈব হচ্ছে 0.9%। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমার তো খুবই বিশ্বাস এইটুকু পড়লে তোমার আর বই পড়া লাগবে না। এইটা আমি তোমাদের যে প্রাইভেট গ্রুপ এবং পাবলিক গ্রুপ সেখানেও দিব। যারা পরে ক্লাস করেছো, এই ক্লাসটা আমরা ইউটিউব চ্যানেলেও পাবলিশ করব, সেখানেও পিডিএফ পাবা। নেক্সট দিন আমরা আজকেই আবার একটু পরে রুটিন দিয়ে দিব, আজকে রাত 12টার মধ্যে রুটিন দিয়ে দিব। নেক্সট দিন আমরা মানবদেহের মানে জিনতত্ত্ব বিবর্তন পড়ব, তারপর প্রতিরক্ষা পড়ব, তারপর উদ্ভিদ শারীরতত্ত্ব পড়ব। মানে 3টা প্রাণী বিজ্ঞান পড়ে উদ্ভিদ বিজ্ঞান শুরু করব, উদ্ভিদ শারীরতত্ত্ব বা এইগুলা। তো ভালো থেকো সবাই, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা ক্লাসটা পরে করতে চাও আমাদের ইউটিউব চ্যানেলে করো। দেখি তো ক্লাস নিতে নিতে কতজন ভর্তি হয়েছে, দেখি তো ক্লাস নিতে নিতে কতজন ভর্তি হয়েছে। 2399 ছিল, 2399 ছিল। ক্লাস নিতে নিতে দেখি 10-12 জন ভর্তি হয়েছে কিনা। কই ক্লাস নিতে নিতে কয়জন ভর্তি হলো চলো দেখি, চলো ক্লাস নিতে নিতে 10 জন ভর্তি হয়েছে কিনা। দেখি তো কতজন ভর্তি হয়েছে। আরে বাপ, তাহলে প্রায় 200-র কাছাকাছি ভর্তি হয়েছে ক্লাস নিতে নিতে।
আর কিছুক্ষণ পরই 2599। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি এভাবেই 24টা অধ্যায় পড়াই দিব। সকল সাবজেক্ট পড়ো সারাদিন, বায়োলজি পড়ো ফাহাদ ভাইয়ের সাথে একদিন, একদিন বলা ঠিক না, কয়েক ঘন্টা, কয়েক ঘন্টা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।